নাইবা জানলি হায় রে মূর্খ, কি হবে তোর হিসাব সূক্ষ্ম। আমার নয়, রবীন্দ্রনাথের কথা। দেখুন, সময় এলে হিসেব কিন্তু সবাইকে মেলাতে হয়। ঠিক যেমন আগের আমলের একটার পর একটা অপরাধ, একটার পর একটা নাশকতার হিসেব মেলাতে হচ্ছে এ রাজ্যের প্রাক্তন শাসক দলকে, তা সে আদালতেই হোক কিংবা এজেন্সির সামনে। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। 2023-এ রামনবমী হিংসা মামলায় অবশেষে এনআইএর হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। 3 বছর দেরি হলেও তদন্ত কি এবার অন্তত দাঙ্গাকারীদের মাথা পর্যন্ত পৌঁছবে? দ্বিতীয় প্রশ্ন। স্বামীকে গ্রেফতারের সময় নিরাপত্তা দিতে চাওয়া উর্দিধারী পুলিশকে হেনস্থা অপরূপা পোদ্দারে, সঙ্গে সঙ্গে রুজু হলো এফআইআর, কালই হাজিরা নির্দেশ। বদলেছে জামানা, তাতে কি বদলায়নি তৃণমূলের বেলাগাম ঔদ্ধত্য? তৃতীয় প্রশ্ন। ডিজে হুমকি মামলায় সিআইডিকে দিতেই হবে ভয়েস স্যাম্পল। হাইকোর্টে স্থগিতাদেশ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুন করে থানায় গিয়ে স্বীকার করলে পুলিশ কি আর তদন্ত করবে না? প্রশ্ন স্বয়ং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এজেন্সি থেকে আদালত, তদন্তের জাঁতাকলে ক্রমশ জড়াচ্ছেন অভিষেক। চতুর্থ প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না শুনলে কেউ টাকা দিত না, সব তো তাঁর নির্দেশেই হয়েছে। চাকরি বিক্রি নিয়ে বিস্ফোরক দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তাপস মণ্ডলে। হুমকি মামলার পর দুর্নীতি মামলাতেও বিপদ কি আরো বাড়ল অভিষেকে? পঞ্চম প্রশ্ন। সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তারের বদলে পাশ না করা ডাক্তারি ছাত্রদের নিয়ে চিকিৎসা করানো হতো। এবার অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নিয়ে বড় সড় প্রশ্ন তুলে দিলেন প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসকরাই। তবে কি এবার খুলতে চলেছে সেবাশ্রয় ফাইল? ষষ্ঠ প্রশ্ন। মুখ্যমন্ত্রীর আলটিমেটামের পরই হুমায়ুন হুমকি কাণ্ডে তৎপর পুলিশ। নওদার বিধায়ককে পাঠানো হলো জোড়া নোটিশ, গ্রেফতার করা হলো অনুষ্ঠানের 3 জন আয়োজককে। এবার কি তবে পালা হুমায়ুন কবিরের? তবে শুরুতেই আজ দেখাবো 3 বছর আগের রামনবমী হিংসা মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেফতার করলো এনআইএ। তার বাড়ি থেকে উদ্ধার করা হলো 20টারও বেশি কার্তুজ। দেখুন। একদিনে জোড়া অস্বস্তিতে কালীঘাট তৃণমূল। একদিকে গ্রেপ্তার প্রাক্তন সাংসদের স্বামী, অন্যদিকে কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা মামলায় হাইকোর্টে অস্বস্তিতে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙচুর, ইট বৃষ্টি, আগুন। 2023 সালের 2রা এপ্রিল এভাবেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল হুগলির রিষড়ায়। রামনবমীর মিছিল ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে, যিনি নিজে তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। এনআইএ সূত্রে দাবি, তল্লাশির সময় প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী শাকির আলীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 20টিরও বেশি কার্তুজ। কেন এই কার্তুজগুলি রাখা হয়েছিল, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে কিনা খতিয়ে দেখছে এনআইএ। মঙ্গলবার সকালে অপরূপা পোদ্দারদের রিষড়ার বাড়িতে পৌঁছে যান এনআইএ অফিসাররা। গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এই যে বাড়ি, সেই বাড়িতেই চলছে তল্লাশি অভিযান। বাইরে পুলিশ থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারাও রয়েছেন। মূলত আমরা জানি রামনবমীতে যে ঘটনা ঘটেছিল, বেশ কিছু ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার ফুটেজ এবং বয়ানের ভিত্তিতে তারা আজকে এসেছেন অপরূপা পোদ্দারের এই যে বাড়ি, সেই বাড়ির সামনে। এবং এই বাড়িতে আসার পর তারা তল্লাশি অভিযানের সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চালিয়েছেন। রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাকির আলী। এনআইএ সূত্রে দাবি, রামনবমীর দিন অশান্তিতে উস্কানি দেবার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপরূপা পোদ্দার পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে দলটাকে পুনর্গঠনে আবার সমস্ত রকমভাবে কাজ করছেন, তার স্বামীকে গ্রেপ্তার করা হলো। প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীর গ্রেপ্তারির খবর সামনে আসতে বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তার অনুগামীরা। অপরূপা পোদ্দার নিজে বেরিয়ে আসেন বাড়ির বাইরে। পুলিশের সঙ্গে বচসা বাঁধে তার। মহিলা পুলিশ কর্মীকে কার্যত হেনস্থা করেন তিনি। এরপরই তৎপর হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কয়েক মিনিটের মধ্যেই সরিয়ে দেওয়া হয় জমায়েত। তৃণমূল কাউন্সিলর ও অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে গাড়িতে তুলে নিয়ে এলাকা থেকে বেরিয়ে যায় এনআইএ। অপরূপা পোদ্দার তার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, সরাসরি সেই ছবি দেখাচ্ছে সন্দীপ সাধুকা। এবং তাকে যে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এনআইএ। 2023 মামলা, আমার কোনো দোষ নেই। ফের আরেক দফায় পুলিশের সঙ্গে বচসা বাঁধে অপরূপা পোদ্দারের। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? তো পুরনো থিওরি কালীঘাটের
যখনই কোনো অপরাধ করে আর যখনই কোনো এজেন্সি তাদেরকে ডাকে, সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা এই একটা যে শব্দ লাগাতার তো তৃণমূল করে এসছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কোনো রক্ষা কবচ দিলেন না তিনি। তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তথ্য প্রমাণ সংগ্রহ করবে সেটা তাদের ব্যাপার, আদালত কেন হস্তক্ষেপ করবে প্রশ্ন করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদি কণ্ঠস্বর তারই হয় তাহলে পুলিশের কাছে গিয়ে আবার কণ্ঠস্বরের নমুনা দিতে অসুবিধা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করলেন বিচারপতি ঘোষ। আবিদ দত্ত, আশাবুল হোসেন ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ গোটা দিন কলকাতার আকাশটা ছিল কালো মেঘে ঢাকা। প্রায় তেমনই আজ কালীঘাট তৃণমূলের আকাশে শুধু কালো মেঘ নয়, একের পর এক দুর্যোগের ঘনঘটা। একদিকে রামনবমীর দিন হিংসার ঘটনার মূল চক্রী হিসেবে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর সংগ্রহের মামলায় কলকাতা হাইকোর্ট তো কোনো রকমের রক্ষা কবচ দিলই না, উল্টে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার পর্যবেক্ষণে পরিষ্কার প্রশ্ন তুললেন, খুন করে থানায় গিয়ে স্বীকার করলে পুলিশ কি তদন্তই করবে না? এখানেই শেষ নয়, 21শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি কালীঘাট তৃণমূল বা ঋতব্রত তৃণমূল কাউকেই দিল না পুলিশ। সব মিলিয়ে তৃণমূলের ওপর আইনের বাঁধন কিন্তু ক্রমশ শক্ত হচ্ছে, মানতেই হবে। একদিকে কোর্টে কোনো রেহাইয়ের অবকাশ নেই, অন্যদিকে এনআইএ থেকে রাজ্য পুলিশের সিআইডি ক্রমশ জাঁতাকলের চাপ বাড়ছে তৃণমূলের ওপর। আজ আমার প্রথম বক্তা সলিল ভট্টাচার্য। সলিলদার কাছে প্রশ্ন থাকবে যে তদন্ত এবার সত্যিই কি মাথার দিকে এগোচ্ছে? মাথার দিকে এগোচ্ছে, কারণ তুমি দেখো 2023-এ যে ঘটনা ঘটেছিল সেটা তো ইতিহাস, মানে এরকম আমরা কখনো দেখিনি। তোমার মনে আছে রেলগেটটা, ওর দুপাশে যে লোকজন ছিল তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। খালি তাই না, ওখানে লোকদের ধরে পিটেছে, সারা রাত ধরে র্যাম্পেজ চলেছে, সারা রাত ধরে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছিল, বসিয়ে রাখা হয়েছিল, একটার পর একটা ঘটনা ঘটেছে। তোমার 2023-এর 2রা এপ্রিল খুব সম্ভবত হবে, এপ্রিল মাসে 2023-এ রামনবমীর ঘটনা নিয়ে, এবং সেটা এতদিন ধরে আজকে কলকাতা হাইকোর্টে বারবার আপনি যেটা পয়েন্ট আউট করছেন যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাননীয় বিচারপতিরা, বসিয়ে রাখা হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বসিয়ে রাখা হয়েছে। আজকে এই শাকির আলী মেইন কনস্পিরেটর নয়, ওই হচ্ছে মেইন অর্গানাইজার। ওর বাড়িতে দেখো ইললিগাল আনঅথরাইজ কার্টিজ পাওয়া গেছে, ওর এগেইনস্টে আর্মস অ্যাক্টেও কেস হয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম ex-MP অপরূপা পোদ্দার পুলিশকে টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জিং অফিসিয়াল ডিউটি, ওর এগেইনস্টে মামলা করে কিন্তু ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত ছিল। কেন অ্যারেস্ট করলো না, নোটিশ করবে না কি করে জানি না, কিন্তু অ্যারেস্ট করা উচিত ছিল। ওই স্পট থেকেই পুলিশকে বাধা দিচ্ছিল কাজে। তুমি যদি দেখো সুমন, দেখো মোথাবাড়ির ঘটনা, দেখো চাকুলিয়াতে পুলিশের ওসিকে ধরে পিটিয়ে মারলো, মানে সে বহুদিন হসপিটালে ভর্তি ছিল। ফারাক্কার মনিরুল ইসলাম এমএলএ ভিডিওকে মারধর করে র্যাম্পেজ করলো, এবং তারপরে সমস্ত ফুটেজ অন ক্যামেরা আছে, তারপর সে বলছে করেছি, বেশ করেছি, আবার করবো। কি করতে পারো? কিচ্ছু করেনি। বেলডাঙাতে 30 ঘন্টা বলছে, পুলিশ বলছে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আরে কি বলছে? ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, দিনের পর দিন আর কত দেখবে? তোমার মনে আছে সিএ 2019-এ যখন লাগু হলো, স্টেশনগুলো রবড অফ হয়েছে, কাউন্টারগুলো রবড অফ হয়েছে, ভাঙ চোর, ঘন্টার পর ঘন্টা বাচ্চা কোলে নিয়ে খেতে পাচ্ছে না, পুলিশকে বসিয়ে রেখেছে। পুলিশ ওয়াজ মেড এ স্পেকটেটর, আর কিচ্ছু না। পুলিশের, তুমি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলো, আগের মুখ্যমন্ত্রী পরিষ্কার সাম্প্রদায়িক গন্ডগোল উস্কে দিয়েছিল। একটা কমিউনিটি যদি একবার জোট বাঁধে না, আমি আছি বলে, নাহলে দেবে একদম শেষ করে। আরে এই তো কমিউনাল ওভারটোন। খালি তাই না, তুমি দেখো, তোমার আমি বলছি, এইবার বলছি তোমাকে, আস্তে আস্তে মাথার কাছেই যাচ্ছে, এবং তুমি দেখবে ইন দ্য কামিং ডেজ
ওই মাথা ধরা পড়বে, নাহলে আজকে কোর্টে দেখো কোনো ওদের কোনো ইয়ে নেই, কোর্টে কোনো relief পাচ্ছে না। কোনো রিলিফ নেই, কোথাও নেই। তোমার কালীঘাটের কাকুর কথা মনে আছে? আমার সাহেবকে কেউ ছুতে পারেন না, উনি মানে ধরা ছোঁয়ার বাইরে। ঠিক। এবং কালীঘাটের কাকু নামটা এবং তার পরিচয় প্রথম যিনি সামনে এনেছিলেন তাপস মণ্ডল, আরেক অভিযুক্ত, তিনি আজকে এই দুর্নীতি নিয়ে কি বলছেন তাও দেখাবো। বলছি যে তার কথা ছাড়া দুর্নীতির একদম। টাকা কোথায় পৌঁছবে না পৌঁছবে সেটা সে ঠিক করে দেবে, সেটা সে ঠিক করে দেবে। সুতরাং দেখো, আমি বলছি কোর্ট থেকে রিলিফ নেই, প্রশাসন দেখো গুন্ডা আইন বার করেছে। আজকে জাহাঙ্গীর তুমি 60খানা প্রপার্টির মালিক এখন পর্যন্ত, অ্যাজ ইট স্ট্যান্ডস নাও, এখন পর্যন্ত এতগুলো প্রপার্টি তার হয়েছে, প্রত্যেকে লুটে পুটে খেয়েছে। খালি তাই না, এই লুটে পুটে খাওয়া, দুর্নীতি, এই যে অপরাধের যে অর্থ রোজগার করা, এর তো মূল রচয়িতা আর্কিটেক্ট হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি। বেশ, মমতা আমি ব্যানার্জিকে উত্তরেও তুমি যাব। যতই সততার প্রতীক বলো, আজকে সততার প্রতীক না, এ হচ্ছে দুর্নীতির না না, একটা ওটা প্রতীক। স্লোগানে আছে, শেষের দিকে আর সমর্থকেরাও বলতো না, কিন্তু সে প্রশ্ন অন্য। আমি সরাসরি আজকের এই রামনবমীর ঘটনায় একেবারে খুব স্পষ্ট করে পুলিশের ভূমিকাকে স্ক্যানারের নিচে আজ থেকে নয়, 2023 থেকে 26 অবধি যতবার বিভিন্ন কোর্ট অফ লয়ে এই মামলা উঠেছে, হাইকোর্ট থেকে লোয়ার কোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সর্বত্র পুলিশের ভূমিকা নিঃসন্দেহে সমালোচনা এবং প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। কেন? দেখুন। 3 বছর আগে রামনবমীর মিছিলে হামলায় এরকমই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হতে দেখেছিল পশ্চিমবঙ্গবাসী। এবার সেই ঘটনায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী, তৃণমূলেরই কাউন্সিলর শাকির আলীকে গ্রেপ্তার করল এনআইএ। 2023 সালে 30শে মার্চ রামনবমীর মিছিলে হামলার ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া শিবপুর। বাস, টোটো, অটো, বাইক তো বটেই, এমনকি পুলিশের গাড়িতেও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। সেদিনই উত্তর দিনাজপুরের ডালখোলাতেও অশান্তি বাধে। থানার সামনে রাখা গাড়ি ও বাইকে ভাঙচুর চালানো হয়, কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিষয়টা এখানেই থামেনি। এর দুদিন পর অর্থাৎ 2রা এপ্রিল হুগলির রিষড়ায় রামনবমীর মিছিল ঘিরে ফের অশান্তি বাধে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হয় সেখানেও। ভাঙচুর, ইট বৃষ্টি, আগুন, কিচ্ছু বাদ যায়নি। এই অশান্তিতে বড়সড় প্রশ্নের মুখে পড়েছিল তৃণমূল জমানার পুলিশের ভূমিকা। 2023 সালের 3রা এপ্রিল কলকাতা হাইকোর্টে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এইচ শিবজ্ঞানমের বেঞ্চও অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চেয়েছিলেন, হাওড়া ও ডালখোলায় অশান্তি হবে পুলিশ আগে থেকে অনুমান করতে পারেনি কেন? সেই সঙ্গে কলকাতা হাইকোর্টে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, আগে একই ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করা হচ্ছে, এবছরও এই ধরনের ঘটনা ঘটতে পারে এই অনুমান করা উচিত ছিল। এরপর পুলিশের উপর অনাস্থা কার্যত স্পষ্ট করে সেই অশান্তির ঘটনায় 2023 সালের 27শে এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে এনআইএ-কে নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দেয় আদালত। 6টি মামলা রুজু করে এনআইএ তদন্তে নামে। এনআইএ সূত্রে দাবি, এই অশান্তির ঘটনায় পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের অধিকাংশের বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ মেলেনি। তাদের অনেকে পরবর্তীকালে জামিন পেয়ে যায়। এই সমস্ত মামলার তদন্তকে নস্যাৎ করার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এনআইএ ইনকোয়ারি দিতে, আর সেই ইনকোয়ারিতে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেপ্তার হয়েছে। সাম্প্রদায়িক হামলার মাধ্যমে রাম ভক্তদের উপর যে হামলা উনি চালিয়েছেন, যার নেতৃত্ব দিয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আচরণ সেই সন্ত্রাসমূলক করার জন্য অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর হয়েছে। যাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তৃণমূলের থেকে দূরত্ব বাড়াও, ওই বালির শিবিরে গিয়ে নাম লেখাও, তাদের ক্ষেত্রে অভিযোগ থাকলেও পুলিশ অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জামিন করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন তাদের এই মামলা, ওই মামলা, পুরনো মামলা, দেশি মামলা, মামলার পর মামলা এইভাবে দেওয়া হচ্ছে। এনআইএ তদন্তে নেবে অনেককে গ্রেপ্তার করে। 6টি মামলার একটিতে চার্জশিটও পেশ হয়েছে। এবার সেই অশান্তির মামলায় গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, ফুটেজেই স্পষ্ট আজ অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী মহিলা পুলিশ কর্মীর গায়ে স্পষ্ট হাত চালাচ্ছেন, একবার নয় একাধিকবার পরপর। এফআইআর হলো আজ, আগামীকাল তাকে নোটিশ করে রিষড়া থানায় ডেকে পাঠানো হয়েছে। আসলে আফরিন বোধহয় ভুলে গেছিলেন যে তৃণমূল আর ক্ষমতায় নেই, পুলিশকে চড় মেরেও পার পাওয়া যাবে না। আর এখনকার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে নিজেরই নিরাপত্তা রক্ষীকে বলেন না যে পুলিশকে চাপকানো উচিত, বরঞ্চ বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে আশ্বাস দেন আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেয়া। কি বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখাবো। পার্সার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। দেখুন, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। ঠিক যেমন গুন্ডা দমন আইনে 1 বছর কাউকে বিনা বিচারে আটকে রাখার ধারাতে আমরা গভীর আশঙ্কা প্রকাশ করেছি, ঠিক তেমনই একটার পর একটা গুরুত্বপূর্ণ কেসে যেভাবে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে, এমনকি প্রভাবশালীদের ক্ষেত্রে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশকে কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না, তাতে আমরা কিছুটা নিশ্চিন্ত হচ্ছি। আমার পরের বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় কি মানবে এতে আইনের শাসনের ওপর সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ভরসাটা কিছুটা হলেও ফিরতে পারে? জয়ন্ত? নিশ্চয়ই পারবে, কারণ আমি বিশ্বাস করি যে পুলিশকে একটা নির্দিষ্ট ক্ষমতা দেওয়ার প্রয়োজন ছিল। পুলিশ সাহস পায়নি বলেই পুলিশকে আমরা ফাইল মাথায় দিয়ে লুকোতে দেখেছি। তারও আগে তোমরা যাদের নিয়ে আজকে আলোচনা করছো তাদেরই একজন, তোমার মনে আছে 2011 কি 12 সালে একজন ট্রাফিক পুলিশকে থাপ্পড় মেরেছিল, তারপর তার কিছুই হয়নি, সেই বার্তা চলে গিয়েছিল। তারপর থানা থেকে গুন্ডা ছাড়িয়ে আনা, তারপর আমি তো গুন্ডা কন্ট্রোল করি, এই ধরনের কথাবার্তার মাধ্যমে বার্তা দেওয়া হয়েছিল দুষ্কৃতিকারীদের, গুন্ডাদের, যে তোমরাই কাজ করো, পুলিশকে আমি কন্ট্রোল করে নেব। সিগন্যালে দাঁড়াতে হয়েছিল বলে দুজন সাংসদ পুলিশের গায়ে হাত তুলেছিলেন, কিচ্ছু হয়নি। তোমার এখানে আমি বারবার বলে গেছি যে আমরা তথ্য দিয়ে দেখাতে পারি যে একটা অপারেশন উইদিন ইনভার্টেড কমার্স চালাবার আগে থানায় বলে দেওয়া হতো 8 ঘন্টা বেরোবেন না, আমরা অপারেশন করে বেরিয়ে যাব, তারপর পুলিশ আসতো। এটা গেল একদিক। সুমন, আমি মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাইবো, কারণ প্রথম কাদাটা উনি দেখিয়েছিলেন। উনি বলেছিলেন ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব, এবং তাই হয়েছে। যেখানে যেখানে হাত দিয়েছেন উনি, সেখান থেকে ভকভকিয়ে পাপ উঠেছে। এটা গেল প্রথম দিক। আর আরেকটা কথা হচ্ছে, এই যে তুমি দেখাচ্ছ এনআইএ যে কেসটা করছে, এটা কিন্তু পুরনো একটা তদন্ত। তার সঙ্গে আমাকে এখানে ববিদা বসে আছে। ববিদা, তোমার মনে আছে তুমি ধুলাগড়ের দাঙ্গার একটা মামলা করতে দিয়েছিলে। ধুলাগড়ে একেবারে ভয়ঙ্কর দাঙ্গা হয়েছিল, সেটাও চেপে দেওয়া হয়েছিল। আজকে যে পুলিশকে যদি ক্ষমতা দেওয়া হয়, আমাদের কোনো আপত্তি নেই। আমি সেই পুলিশকে তো দেখেছি, আরজি কর আন্দোলনের সময় ডাক্তারবাবুরা লালবাজার অবরোধ করলেন, পরের দিন 15ই আগস্ট বন্দে মাতরম বেজে উঠলো ভোরবেলায়, পুলিশ ব্যারিকেডের ওপরে তারা উঠে দাঁড়িয়ে স্যালুট করছে। সেই দিনের ঘটনা, পুলিশ কমিশনারকে মেরুদণ্ড দেওয়া হয়েছিল। আমি চাই আর কখনো কোনো তদন্তের কারণে পুলিশকে মেরুদণ্ড যেন না দেওয়া হয়। আমি চাই বটতলা থানায় প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে পুলিশেরই একজন কর্মচারী, আমি নাম বলে দিতে পারি, যেভাবে হেনস্থা করা হয়েছিল তাতে কোনোদিন যেন না করা হয়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, তার একটা কথা খুব ভালো লেগেছে, তিনি বলেছেন পুলিশকে আমি প্রোটেকশন দেব, পুলিশ সব রকমের তদন্ত করবে। আমি সঙ্গে সঙ্গে বলে দিতে চাই, হ্যাঁ, কিন্তু অভিযোগটা শাসক দলের বিরুদ্ধে, এখনকার শাসক দলের বিরুদ্ধে হলেও পুলিশকে যেন এই ফ্রি হ্যান্ড দেওয়া হয়। এক্স্যাক্টলি। এবং আরো একটা কথা আছে, গত জমানায় আমরা দেখেছি র্যাম্প্যান্ট মিসইউজ অফ ল। তুমি জানো বর্ডার এরিয়াগুলিতে মিথ্যে ড্রাগের মামলা, মিথ্যে যেটাকে বলে পানি কেস, সবজি কেস, সেই ধরনের মামলা, আর্মস অ্যাক্টের মামলা ভরে গিয়েছিল। আমি শুধু বলবো, যদি মিসইউজ হয় তাহলে কিন্তু আমরা এইখানে বসে আওয়াজ তুলবো, আমরা এইখানে বসে বলবো যে মিসইউজ হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাইবো, পুলিশকে আপনি প্রোটেকশন দিন, আমাদের কোনো বক্তব্য নেই। পাশাপাশি সাধারণ মানুষকেও প্রোটেকশন দিতে হবে, কারণ আপনি সাধারণ মানুষেরও মুখ্যমন্ত্রী, আপনাকে খোঁজ নিতে হবে। শুধু একটা কথা বলি, যে মহামান্য সুপ্রিম কোর্টের একটা রায়ের বলে 7 বছর অবধি সাজা যে অপরাধগুলোতে, সেখানে পুলিশকে একটা তদন্ত করতে হয়। আমি তোমার এখানে বসে চিৎকার করেছি যে বিভিন্ন থানায় তার দর বাঁধা হয়েছে, 50,000 থেকে 1 লাখ 1.5 লাখ যদি পুলিশকে মিট করতে হয় তখন দর দিতে হয়। আশা করি এটা হবে না। নির্দিষ্ট আইন ছিল, পুলিশের হাতে ক্ষমতা ছিল,
পুলিশকে আরও ক্ষমতা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য। মনে রাখতে হবে, পুলিশকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া হবে বলে, এটার যেন কোনো ব্যাঘাত না হয়, সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে থাকতে পারেন। পুলিশ ফ্রেন্ডলি হতে হবে, মানে সাধারণ মানুষ ফ্রেন্ডলি হতে হবে পুলিশকে। অভিযোগ ওঠে, থানায় গেলে অভিযোগপত্র নেওয়া হয় না, অভিযোগ ওঠে, থানায় গেলে বসিয়ে রাখা হয়। আশা করি এগুলো হবে না, আমরা যেন একটা নতুন দিক দেখতে পারি। তোমাকে একটা কথা বলি, তোমার এখানেই আমি বলি প্রভাবশালী আর পকেট খালির তত্ত্ব। প্রভাবশালীর জন্য যে আইন, পকেট খালির জন্য সে আইন হবে না তো। প্রভাবশালীর জন্য আইন আলাদা বলেই কি শামস ইকবাল ছাড়া পেয়ে গেল? শামস ইকবাল একটা নন কম্পাউন্ডেবল কেস, একটা আর্মস অ্যাক্টের মামলা, নন কম্পাউন্ডেবল, জামিন অযোগ্য, তার বিরুদ্ধে অভিযোগ হলো, আর অভিযোগ হবার পর বিকেলে সে অভিযোগটা উঠে গেল। উইদিন 8 আওয়ার্স, 8 ঘন্টার মধ্যে। ভাবতে পারো জয়ন্ত, একদম আমাদের ভাষায় একে বলে নন কম্পাউন্ডেবল অফেন্স, যা আপোষ মীমাংসা করা যায় না, সেখানে অভিযোগ উঠে গেল। তার মানে কি প্রভাবশালীদের জন্য আলাদা আইন আর আমাদের মতো পকেট খালিদের জন্য আলাদা আইন? তবে আমি বলছি প্রভাবশালী পকেট খালি ছাড়া আরেকটা রাজনৈতিক সমাজে শ্রেণী বিভাজন তো হয়ে গেছে, সেটা হচ্ছে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল। আমি বিস্তারিত এটায় আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো ওই সুবিচার পাওয়ার রাস্তার কথা জয়ন্ত বলছিল না, সেইখানে কিন্তু বারবার তৎকালীন রাজ্য সরকার, যাতে এই আজ যারা তদন্ত করছে সেই এনআইএ এর গতিরোধ করা যায়, এনআইএ এর হাতে তদন্তভার না যায়, বারবার একেবারে লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট বারবার সেই রাস্তা দেয়াল তোলার চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দেখুন, ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষ, সরকারি সম্পত্তি নষ্ট। 2023 সালে রামনবমীকে কেন্দ্র করে কি দেখেনি রাজ্যবাসী? এরপর পুলিশ হয়ে তদন্ত পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ এর হাতে, কিন্তু তার আগে মামলা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পৌঁছেছিল, জল গড়িয়েছিল বহুদূর অবধি। এই ঘটনা তদন্তভার যাতে এনআইএ এর হাতে না পৌঁছয়, তার জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। 2023 সালে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া, শিবপুর, হুগলির বৃষড়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় দফায় দফায় অশান্তি হয়। এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। 2023 সালের 27 এপ্রিল কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় তদন্ত করবে এনআইএ। তার জন্য 2 সপ্তাহের মধ্যে এনআইএ-কে সমস্ত নথি হস্তান্তর করতে হবে রাজ্যকে। হাইকোর্টে এনআইএ জানায়, আমরা তদন্তে প্রস্তুত, কিন্তু এনআইএ তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তবে তাতে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। এনআইএ তদন্তের বিষয়টি হাইকোর্টের উপরই ছেড়ে দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু মামলা তদন্তভার গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা খারিজ ও এনআইএ এর এফআইআর ও সব পদক্ষেপের উপর স্থগিতাদেশের আবেদন নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টের পর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেও ধাক্কা খেতে হয় তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। রামনবমীর মামলায় রাজ্য সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টের রায় আপনাদের বিপক্ষে গেছে। এখন আর কোনোভাবে এই আদালত আপনাদের মামলার মধ্যে ঢুকবে না। রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি নির্দেশ দেন, আগে এনআইএ-কে নথি হস্তান্তর করুন, তারপর দেখব। পদে পদে তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠেছিল এনআইএ তদন্তে অসহযোগিতার অভিযোগ। 2023 সালেরই সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে হাইকোর্টে যায় এনআইএ। রামনবমীতে অশান্তির মামলায় অনেক তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলে তারা। রামনবমীতে হামলা করবে, মানুষজনকে মারবে, রাম ভক্তদের কষ্ট দেবে, তাকে তো গ্রেপ্তার করতেই হবে। একটা জিনিসের মাধ্যমে পুরো বার্তা দিচ্ছে প্রশাসন, পুলিশ, যে সন্ত্রাসবাদের কোনো ঠাঁই পশ্চিমবাংলায় নেই, গুন্ডামির ঠাঁই পশ্চিমবাংলায় নেই, সাম্প্রদায়িক আক্রমণের ঠাঁই পশ্চিমবাংলায় নেই। যারা এ কাজ করবে বা যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাল্টা অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরির প্রসঙ্গকে হাতিয়ার করে বিজেপিকে তুলোধনা করছে তৃণমূল। এই যে রাম মন্দির নিয়ে ভয়ঙ্কর কেলেঙ্কারিটা চলছে, মন্দির সেখান থেকে চুরি, ভয়ঙ্কর ব্যাপার। এটা হয় নাকি কখনো? আমরা জানি না কোথায় কি হয়েছে, কারণ ওখানে তো সবই বিজেপি এবং তার বন্ধু বান্ধব।
যারা রাম মন্দির নির্মাণ, রাম মন্দির নিয়ে এত কথা বলতেন, ভগবান রাম, তো তাদের মুখ থেকে একটা কথা নেই কেন? এদিকে পুলিশকে ধাক্কা দেবার অভিযোগে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। না, এটা তো অন্যায়, এটা অন্যায়। বুধবার শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে। আবিদ দত্ত, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই আফরিন আলী ওরফে অপরূপা পোদ্দার এবং তার স্বামীর বিরুদ্ধে কিন্তু আজ হঠাৎ করে অভিযোগ উঠছে তা নয়। 2023-এর 2রা এপ্রিল হুগলির রিষড়ায় রামনবমীর মিছিল ঘিরে হিংসার সময়ও বারবার স্বামী স্ত্রীর নাম উঠে এসেছিল। কি হয়নি রিষড়ায় সেদিন? ভাঙচুর, আগুন, ইট বৃষ্টি ঘন্টার পর ঘন্টা ধরে চলেছিল। ঘটনার পরের দিন অর্থাৎ 23রা এপ্রিল বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একেবারে নাম করে অভিযোগ করেছিলেন এই অপরূপা পোদ্দার এবং তার স্বামীর বিরুদ্ধে। কি বলেছিলেন সুকান্ত মজুমদার সেদিন দেখাবো। कल रामनवमी के जुलूस से पहले अपरूपा पोद्दार का भी गाड़ी इधर दिखा गया। वो यहाँ पे क्या कर रहे हैं, उनके पतिदेव यहाँ पे क्या कर रहे थे, इसका भी इन्वेस्टिगेशन होना चाहिए। এই রিষড়ার হিংসার পর তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার এনআইএ তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শেষ পর্যন্ত 2023 সালের 27শে এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ এসেছিল উচ্চ আদালত থেকে। ওই বছরই 27শে নভেম্বর সিঙ্গুরের জনসভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন এনআইএ শেষ পর্যন্ত তদন্ত করে দোষীদের শাস্তি দেবে আর কোনোদিন রামনবমীর কোনো মিছিলে ঢিল পড়বে না। কি বলেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা এবং আজকের মুখ্যমন্ত্রী দেখুন। तीसरा दंगाई और बोर जेले जाবে। রামনবমীতে ঢিল মেরেছিল, বিমান ঘোষের মাথা ফেটেছিল, ওর স্বামী আর ওই রিষড়ার ভাইস চেয়ারম্যান জাভেদ হাসান খান। অপেক্ষা করে থাকুন, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছে, জিতে এসেছি আমরা, এনআইএ হয়েছে। কোনদিন আর রামনবমীর কোন মিছিলে ঢিল পড়বে না, তার ব্যবস্থা হয়েছে। দেখুন, আজ এই গ্রেফতার কি আবার প্রশ্ন তুলে দিল যে ওই দিন রিষড়ায় বা ওই শিবপুরে বা ওই ডালখোলায় কি পরিকল্পিত আক্রমণ হয়েছিল? এই সম্ভাবনা আরও জোরালো হয়েছিল তখনই। পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপালকে তার দার্জিলিং সফর কাটছাঁট করে সটান রিষড়ায় পৌঁছে যেতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। সব মিলিয়ে এই ঘটনায় সত্যিকারের ন্যায় বিচার হলে কিন্তু এ রাজ্যে দাঙ্গাকারীদের বিরুদ্ধেও একটা স্পষ্ট বার্তা যাবে। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তী কি মানবেন? দেখুন সুমনদা, মানে আমরা তো সত্যি একটা সময় বিশ্বাস করতেই বিশ্বাস হারিয়ে গেছিল যে তৃণমূল কংগ্রেস যে অর্গানাইজ ক্রাইমগুলো করেছিল, একেবারে সরাসরি তৃণমূল বিরুদ্ধে অভিযোগ ছিল যে এগুলো অর্গানাইজ করা, বিজেপিকে কোণঠাসা করবার জন্য, বিরোধী দলকে কোণঠাসা করার জন্য, এবং সেই কারণেই রিষড়ায় একদম সংগঠিতভাবে এই সাকির আলীরা তাদের নেতৃত্বে কিন্তু হামলাটা হয়েছিল। শিবপুরেও একই ঘটনা ঘটেছিল, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার নাম যুক্ত ছিল। ডালখোলাতেও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মিনিমাম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব তো পালন করেননি, তার দল যখন এই বিজেপিকে কোণঠাসা করার জন্য রামনবমীর মিছিলকে আক্রমণ করে বসলেন, তারপরে সামান্যতম তিনি ন্যায় বিচার তো দেওয়ার চেষ্টাই করেননি, উল্টে আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা ব্যবহার করে দিনের পর দিন আদালতে লড়াই করেছেন কি করে এনআইএর তদন্তটা আটকানো যায়। তদন্ত আটকানোর জন্য মরিয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকে কিন্তু আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে যেভাবে শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের কনটেক্সটে ধরে আজকে মূল চক্রীকে ধরল, অর্থাৎ সাকির আলী এবং তার যে সাংসদ স্ত্রী তাকে যেভাবে ধরল, আমার কিন্তু মনে হয় যে সারা পশ্চিমবাংলায় এই বার্তাটা গেল। গতকালই আপনি জানেন বিধানসভাতে গুন্ডা দমন আইন পাশ হয়েছে, ঘটনা চক্রে আজকে যেভাবে ধরা হলো সাকির আলীকে। এবং অপরূপা পোদ্দার কে আপনি বলুন তো? 2019 সালের নির্বাচন, লোকসভা নির্বাচন শেষ বিজেপি জিতে গেছে, সেই অবস্থাতে রিকাউন্টিং করিয়েছিল কিছু করে সামান্যতম 300 না 400 ভোটে জয় নিয়েছিল এবং জয়ের সার্টিফিকেটটা কার্যত ছিনিয়ে নিয়েছিল। আপনি বলছেন গায়ের জোরে? গায়ের জোরে।
অর্গানাইজ ক্রাইম করে, তার সেটাকে চ্যালেঞ্জ আদালতে হয়েছিল। 19-এর লোকসভা নির্বাচনে যে কায়দায় অপরূপা পোদ্দাররা জিতেছিলেন, সেখান থেকে তো ওদের সাহস বেড়েছিল। তারা ধরেই নিয়েছিলেন যে এই ধরনের ক্রাইম করে বাঁচা যায়। কিন্তু আজকে কিন্তু অন্ততপক্ষে পরিবর্তনের সরকার এটা মানে সবক শেখাচ্ছে যে তুমি অন্যায় সেদিন যে করেছিলে তার থেকে তোমার পার পাওয়ার কোনো সুযোগ নেই। আজকের অ্যারেস্ট এবং অপরূপাকেও অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্য দিয়ে সারা পশ্চিমবাংলায় যারা এই ধরনের মানে অরাজক পরিস্থিতি তৈরি করেছিল, পলিটিক্যাল কারণে তৈরি করেছিল, সংগঠিতভাবে তৈরি করেছিল এবং বিজেপির কর্মসূচিকে আটকানোর জন্য তৈরি করেছিল এবং দাঙ্গা লাগিয়েছিল, সেই দাঙ্গাবাজদের আটকানো গেছে। ঠিক বিষয়টা, কিন্তু আমি বলছি অভিযুক্ত বিজেপি হলে বা কোট আন কোট তথাকথিত ভালো তৃণমূল হলেও এই তৎপরতা দেখা যাবে তো? সুমনদা দেখুন, আমরা সবসময়ই বলবো যে আমি চোখের সামনে যেগুলো দেখছি আমাদের লোক ভুল বুঝে যে দাদা আপনি তো 6 মাস আগে একরকম বলেছিলেন, 6 মাস পরে আরেক রকম বললেন। রাজনীতি যেভাবে উঠে আসে আমরা সেই অনুযায়ী বিচার বিশ্লেষণ করি। আজকের দিনে আমি বলতে পারি, ধরুন আমি পরিবর্তন দেখেছি 2011 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর লোকগুলোকে দলের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, কোনো পরিবর্তন হয়নি। মানে কোনো রকম যে ব্যবস্থা নেওয়া, যারা অন্যায় করেছিল সিপিএম এর তাদের ব্যবস্থা তো নেয়নি। শুভেন্দু অধিকারী কিন্তু নির্বাচনের আগেই বলেছিলেন মানে বদলও হবে, বদলাও আমরা নেব, অর্থাৎ পরিষ্কার আইনের মাধ্যমে বদলা নেওয়ার কথা বলেছিলেন। সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে উনি পালন করছে। যদিও আমি 3টে রিজার্ভেশন ইতিমধ্যেই রেখেছি, যে সেটা হলো যে কি করে মানে যারা দিল্লিতে চলে গেলেন সাংসদরা, তাদের মধ্যে বাপি হালদার সমেত একাধিক সাংসদের বিরুদ্ধে সরাসরি বিজেপি অভিযোগ করেছিল, সেইখানে মানে শুভেন্দু অধিকারী প্রশাসন কি করে চুপ করে থাকছে। আমি প্রশ্ন তুলেছি ঋতব্রত মানে সমেত তার যে বিধায়করা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, বিশেষ করে জাভেদ খানের এবং তার ছেলের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কি মানে ব্যবস্থা নিয়েছে। কিন্তু একই সাথে আপনাকে এই প্রশ্নটা আমি রাখতে চাই, 3টে ঘটনা আপনি বললেন। আজকে যেমন দাঙ্গার প্রশ্নে পরিষ্কার সরকারের অবস্থানটা আইনের শাসন প্রতিষ্ঠানের দিকে, এটা একদম পরিষ্কার বলতে চাই। আমি খুব খুশি সুমনদা, সেটা হলো ধর্মতলাতে আপনার স্টুডিওতে আমি প্রথম জোরালোভাবে বলেছিলাম যে মানে মানুষের জনজীবনকে ব্যাঘাত ঘটে বছরের পর বছর ধর্মতলায় সবার নামে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা কার্যত অচল হতো। এই অচল কতদিন চলতে পারে? একটা সভ্য জগতে 2 দিন ধরে কার্যত, যখন শাসন ব্যবস্থা তৃণমূল ছিল তখন মানে উত্তর এবং দক্ষিণ কলকাতা কার্যত অচল থাকতো, বন্ধ পালন হতো। ফলে এটা হতে পারে না। এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে প্রশাসন এবার অন্তত আইনের শাসন এখানেও প্রতিষ্ঠা করবেন, 2 গোষ্ঠীকেই বুঝিয়ে দিবেন বাবা মানে শহর অচল করে এই কর্মসূচি তোমরা শাসন ক্ষমতায় ছিলে, অপব্যবহার করেছিলে। আজকে আমরা শাসন ব্যবস্থা আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের জনশৃঙ্খলা বিঘ্নিত করে এই মানে সভা করতে দিতে পারি না। ফলে এখানেও কিন্তু আমি বলছি আইনের শাসন একটা সেন্স থাকছে। থার্ড যেটা আমি বলে শেষ করব, সেটা দেখুন অভিষেক কুণালের সাথে আমি একমত। কুণাল খুব পরিষ্কার করে বলছেন যে আমি তো হাসতে হাসতে বললাম যে আমার ভয়েস টেস্ট আপনারা নেবেন, আমি দিতে রাজি আছি, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে ভয় পাচ্ছেন কেন? ফলে আমি কিন্তু কোনো একটা জায়গায় মনে হচ্ছে আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন আমি অ্যাবাভ দ্য ল। এই অ্যাবাভ দ্য ল এইটার সাহসকে যোগাচ্ছে। দল ভেঙে গেছে, তার দল মানে তার দলের সম্পদ আটকে গেছে, অর্থাৎ পুরো ব্যাংকগুলো সিজ হয়ে গেছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহসকে যোগাচ্ছে। কলকাতা, দিল্লি, তার দল কোথায় আমি জানি না। বেশ, আমি নিঃসন্দেহে দেখুন গুন্ডা দমন নিয়ে কোনো প্রশ্ন নেই, সম্পত্তি ক্রোক করা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু যেখানে প্রশ্ন আছে, কাল বলেছি, আজ বলেছি, ভবিষ্যতেও বলবো, সেটা হচ্ছে বিনা বিচারে 1 বছরের ক্লজে। সেটা অন্য প্রসঙ্গ। আমি আবার মূল আজকের অনুষ্ঠানের প্রসঙ্গে আসি, যে দেখুন এ রাজ্যে দুর্ভাগ্যজনক নিয়তি হিসেবে প্রায় দাঁড়িয়ে গেছিল যে রামনবমী মিছিলকে কেন্দ্র করে এ রাজ্যে প্রত্যেক বছর অশান্তি হবে। এবং আরও দুর্ভাগ্যের যেটা, সেটা হলো এই রাজ্যের পুলিশ প্রশাসন সম্পূর্ণ একচক্ষু হরিণের মতো একটি সম্প্রদায়ের সমর্থনে দাঁড়িয়ে যাবে। দেখুন সংঘর্ষ মানে হলো দুপক্ষের অংশগ্রহণ, কিন্তু রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের পুলিশ মন্ত্রীও ছিলেন, যদি প্রতিবার তার সংকীর্ণ ভোট ব্যাংকের রাজনীতির জন্য একটি পক্ষের হয়ে একেবারে প্রকাশ্যে বিবৃতি দেন, তাহলে তারপরে পুলিশের আর সত্যিই কিছু করার থাকে কি? 2023-এর কথা এত হচ্ছে, আমি 2024-এর আরেকটা ঘটনা বলি। মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলে হিংসা হলো।
2024-এর 19শে এপ্রিল ওই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এক পক্ষকে দায়ী করলেন। আজ নয়, সেদিনও এই অনুষ্ঠান থেকে আমরা এই একদর্শীটা তীব্র সমালোচনা করেছিলাম। একেবারে ফুটেজে দেখা যাচ্ছে একটি বাড়ির ছাদ থেকে ইঁট ছোঁড়া হচ্ছে, হিংসা শুরু করা হচ্ছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় দিব্যি সাম্প্রদায়িক তোষণ করে একটি সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে গেলেন এবং পুরো ঘটনার জন্য অন্য সম্প্রদায়কে দায়ী করলেন। সঙ্গে এমন একটা ঘটনার অভিযোগ করলেন যে ঘটনাটা আদতে ঘটেইনি। তিনি রাজ্যের তখন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। সেদিনও সঙ্গে সঙ্গে আমরা প্রশ্ন তুলেছিলাম, একেবারে এই বিষয় নিয়ে তীব্র সমালোচনা করেছিলাম। একবার দেখিয়ে নিই ঠিক কী বলেছিলাম আমরা। মুখ্যমন্ত্রী বলছেন, কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তার বাড়িতে এনআইএ ঢুকে পড়ার? তার কারণ, যে অশান্তিটা হয়েছে তার জন্য তিনি বলতেই পারতেন যে দুপক্ষ সমান দায়ী। সত্যিই তো, কোনো সংঘর্ষ, কোনো দাঙ্গা এক হাতে তালি বাজে না, দুপক্ষ দায়ী থাকে। কিন্তু অদ্ভুতভাবে তিনি এক পক্ষের দিকে দাঁড়ালেন, এক পক্ষকে প্রকাশ্যে মঞ্চের ওপর থেকে সমর্থন করলেন, আর এক পক্ষকে তিনি তীব্র সমালোচনা করলেন, গোটা ঘটনার জন্য তাদের দায়ী করলেন। অসি আহত এবং আমার একজন ভাইও আহত, 19 জন ইনজিওর্ড হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার? কে অধিকার দিয়েছে মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দেবার? কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার? আইন মেনে প্রশাসনিক প্রধান তিনি তো চোখে ফেট্টির মতো সমস্ত ধর্ম, বর্ণ, জাতি এক দৃষ্টিতে দেখবেন। তিনি একটা পক্ষ নিলেন একটা ঘটনার, আরেকটা পক্ষ যাদের বিরুদ্ধে প্রচুর ফুটে যাচ্ছে তাদের সম্পূর্ণ ক্লিন চিট দিয়ে দিলেন। বলুন তো, তারপর পুলিশের আর কোনো কিছু করার থাকে? কটা উদাহরণ দেব। 2014 সালের 29শে নভেম্বর সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাকে কেন্দ্র করে এই কলকাতা শহরের ধর্মতলায় তাণ্ডব চলল। 5 জন আইপিএস অফিসার সহ অসংখ্য পুলিশকর্মী আহত হয়েছিলেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় পরে সেই হিংসাটাকেও প্রায় জাস্টিফাই করেছিলেন অন ক্যামেরা। অথচ এবছরই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবছরের রামনবমীতে, এবছরের ওই 26শে মার্চ আর 27শে মার্চ কোনো অশান্তির ঘটনা ঘটেনি, একটাও ঘটেনি। সুতরাং পুলিশ প্রশাসন করা হলে সব পক্ষের দাঙ্গাকারীরাই গর্তে ঢুকে যায়, নিয়ন্ত্রণে থাকে। প্রদীপ্ত কি মানবে? না দাদা, 100 বার মানবো। এবং তোমার একটা কথা খুব গুরুত্ব সহকারে মানবো, সেটা হচ্ছে যে তুমি যখন বললে যে প্রশাসন যদি ধর্ম নিরপেক্ষভাবে এবং সর্বধর্ম সমন্বয় সংবিধান মেনে যদি কাজ করে, তাহলে এই ধরনের বিভেদ হয় না। যে বিভেদটা আমরা দেখলাম, যে বিশেষ একটা ধর্মের সভা করার জন্য রেড রোড বন্ধ হয়ে গেল, সেটা একটা মাঠে করতে হলো। আবার একটা সার্বজনীন অনুষ্ঠান করার জন্য রেড রোড 7 দিন বন্ধ রইল। এবং সেখানেও কিন্তু যেমন স্যার বললেন যে 21শে জুলাইয়ের জন্য দুটো অঞ্চল বা পুরো কলকাতা শহর অচল হয়ে যায় কয়েক ঘন্টার জন্য, সেখানে 7 দিনের জন্য কার্যত উত্তর দক্ষিণের মধ্যে যে সংযোগ স্থল এবং যারা ওই অঞ্চল থেকে আসেন তাদেরও সেই অবস্থাটা, সেটাও কিন্তু কার্যত সমস্যার একটা সম্মুখীন হতে হয়েছিল। সেটা তাদের কথা। আমার বক্তব্য তোমার দুটো কথা দিয়ে আমার খুব ভালো লেগেছে। এক হচ্ছে জাঁতা কল নিয়ে তুমি কথা বলেছো, এবং তৃণমূল কংগ্রেসের জাঁতা কলের প্রসঙ্গ সেখানে এসে আমার কিন্তু এখানে একটা দারুণ পাল্টা মনে হয়েছে। জাঁতা কলে পিষেই কিন্তু খাদ্যশস্য তার প্রকৃত খাদ্য গুণটা পায়। ফলে আমার এখন মনে হচ্ছে যে এটা ভালো একটা দিক। না পুড়লে শোনা হয় না, না পুড়লে শোনা হয় না, এটা একটা দিক। আর তুমি বললে কালো মেঘ, সেটার কোথায়? আমি বলছি যে স্বর্ণকারের দোকানেই তো তিনি যাচ্ছেন না, সেটা ঠিক যাচ্ছে। হ্যাঁ, রেহাই চাইছেন। কুণাল ঘোষ আজকে প্রশ্ন করছেন অভিষেক কেন যাচ্ছে না, শুধু মাননীয় বিচারপতি নয়, এবং সবথেকে বেশি যাচ্ছেন, সেটা বোধহয় তোমরাও দেখিয়েছো। আর তুমি কালো মেঘ দিয়ে বললে, আমার তো মনে হলো মেঘ দেখে তুই করিস নেরে ভয়, আড়ালে যে তার সূর্য হাসে। এই যে কোন সূর্য হাসছে আর কোন সূর্য অস্তমিত যাবে, সেটা একটু ভাবতে হবে। 29 সামনে আছে, আরো কতগুলো কথা। আগামী 5 দিন 5 জনের বেশি আগামী 60 দিন একটা নির্দিষ্ট অঞ্চলে কেউ ঢুকতে পারবে না। কলকাতার সব থেকে বিলাসবহুল, সব থেকে বেশি জায়গা, বড় জায়গা।
জড়ো হতে পারবেন, এরকম একটা নোটিশ আমি দেখলাম। আমি জানি কোন না জায়গায়? ওই জমায়েত হতে হবে পারবে না, না, জমায়েত হতে 144 পারবে না। ধারা, পয়লা জুলাই থেকে, পয়লা হ্যাঁ। জুলাই থেকে, মানে হ্যাঁ। সেটার উদ্দেশ্যটাও খুব পরিষ্কার হ্যাঁ। হতে পারে কিনা জানি না আমি। মানে এটাই তো পাবলিক ইন্টারেস্ট। হ্যাঁ, খুব ভালো, ধর্মতলায় public কেন অবরুদ্ধ থাকবে? public তোমায় আমি এক সেকেন্ড শহীদা, তোমায় আমি মনে করিয়ে দিই, ধরো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, যতবার 21 তুমি জানো কিনা জানি না, যতবার 21 জুলাই সমাবেশ হয়েছে পুলিশ ততবার জিডি করেছে হেয়ার স্ট্রিট থানায়। তার কারণ যে ওইখানের কোনো পারমিশন পুলিশ দিতে পারে না। একদম তাই। তার কারণ জনজীবন, এখন মুখ্যমন্ত্রী, তার শাসক দল, যার ফলে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি, কোনো এফআইআর করেনি, কিন্তু আমি জিডি সেখানেই এখনো বলছি, পড়ে আছে। আমি 15 বছর ধরে জিডি হয়ে গেছে। বলছি যে জিডি সম্পূর্ণ যেমন বেআইনি হয়েছে, হতো। বেআইনি যেমন হয়েছে হ্যাঁ। তোমরা বলছো, তেমনি আমরা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পুলিশই আছে, বলেছে। তাই হচ্ছে, কিন্তু 60 দিনের জন্য, হ্যাঁ 60 দিনের জন্য কি এত ভয়? 21 জুলাই কি এত ভয়? লোকই তো হবে না, তৃণমূল দলটা তো শেষ হয়ে ভয় গেছে। নয়, তৃণমূল আমি দলটা বলছি, তো শেষ হয়ে আমি বলছি গেছে। শোনো, ভয়েরও এবার দুটো আছে, objective-টা তো যে 21 জুলাই কাজ ঋতব্রত কেন? তৃণমূল না কালীঘাট তৃণমূল সে অন্য প্রসঙ্গ, কিন্তু আমার বক্তব্য কোন তৃণমূল, কোন বিজেপি, কোন সিপিএম, কোন কংগ্রেসেরই আইনি অধিকার বাবা, নেই স্যার, আপনার সময় ধর্মতলা বলেন, আপনারা অধৈর্য হচ্ছেন হার্ট অফ কেন? দ্য সিটি ধর্মতলায় আগামী 5 অবরুদ্ধ বছর করা। তৃণমূলকে নিয়েই আপনাকে বলতে হয়। 15 সম্পূর্ণ বছর যেমন বেআইনি। বলে গেছেন, একদম 15 সঠিক বছর কাজ ধরে করেছে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে বলছেন, এখনো আমি বলছি তারপরেও স্যারের তর্স হয়েছে না। আচ্ছা বলতে পারছেন না কেন? একমাত্র তো উনি এখানে জাজমেন্ট দিলেন। বিকেলের যে সভা আমরা বসেছি, বিচার সভা, সেই বিচার সভায় স্যার ইতিমধ্যে জাজমেন্ট দিয়ে দিয়েছেন যে মূল কারিগর কেন দুজন। আমি তো মনে করি এখনকার পুলিশের যারা আছেন, যারা খুব শক্তিশালী কাজ করছেন, তারা স্যারকে নিয়ে গিয়ে সাহায্য করুন, স্যারের মাধ্যমে আসুন, যে কারা আর্কিটেক্ট, স্যার সব জানেন। আমি সব যে বুঝলাম। ব্যাপার আমি শেষ আমি করবো। বলছি আমার ও একটা- জাজমেন্টের কথা বলছে। আরে এতদিন তো বিচার প্রক্রিয়াটাকে, তদন্ত প্রক্রিয়াটাকে আটকানোর জন্য আমার আপনার পরের টাকায় কথা বলছে। আমি বলছি স্যারের এত অধৈর্য হচ্ছে। স্যার আমার বলার সময়টা শেষ হয়, প্লিজ আপনি আমার থেকে বহু বড় স্যার, 15 বছর ধরে বলছি, আমি সবে শুরু করেছি স্যার, আমি সবে বলা শুরু করেছি স্যার, আপনি 15 বছর ধরে বলছেন স্যার, প্লিজ প্লিজ স্যার, হাত জোড় করছি স্যার, আমি স্যার আচ্ছা দুজনের কাছে যাচ্ছি। এই যে প্রমালগেশন অফ 163, এটা তো ফর এভরিবডি। এটা কেউ ওরকম জমায়েত করতে পারবে না, ফর ফর সিপিএম, ফর একদম। কংগ্রেস, এটা ফর তো বলে দিয়েছে স্যার, আপনি repeat করছেন। প্রত্যেকের জন্য। আমি আরেকটু দাদা আরেকটু প্লিজ আমার বক্তব্য হচ্ছে যে এই যে পুলিশের যে মানে পুলিশের ওপর যে গায়ে হাত দেওয়া অপরূপা পোদ্দার, ওর কথা বলা হলো। দাদা যেদিনকে দীপ সরকারেরা 30 জন পুলিশে গুরুতর আহত করেছে, তোমরা 23-24 বললে, 22-এ কেন গেলে না? নবান্ন অভিযানে, নবান্ন অভিযানে দেবজিৎ চট্টোপাধ্যায়কে যেভাবে ফেলে মারা হয়েছিল এবং দীপ সরকার সহ পরবর্তীকালে 8 জন গ্রেপ্তার হয়েছিল, আমি তো মনে করি এনআইএ কে আজকে সেটা নেওয়া উচিত। খুব ভালো কথা। তাহলে তুমি এটাও বলো যে সিদ্দিকুল্লাহর সভায় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে জাস্টিফাই করেছিলেন, 5 জন আইপিএস এর মাথা ফাটানো হয়েছিল, হাফ গ্লাস ফুল ছিল, আমি হাফ গ্লাস সাংবাদিকরা প্রেস ক্লাবে আশ্রয় নিয়েছিল। ঠিক বলেছো, তোমরা ওটা বলেছো তো, ওটা বলেছো হাফ গ্লাস ফুল ছিল, আমি হাফ গ্লাস এমটিটাকে ফিল করার চেষ্টা করলাম। লাস্ট ওয়ার্ড, আমি দাদাকে দেখে, দাদার নামও ববিদা, আমি ববিদাকে দেখে ভাবছি আরে তো ডবল ববি, এক ববি শামসের মাধ্যমে, দোয়াতকালীর মাধ্যমে দেখি দিব্য আছে, আর এক ববি 6 বছর সাসপেন্ড ছিল না 5 বছর সাসপেন্ড ছিল, সে আবার বিজেপির নেতা। না, ওইটা হচ্ছে জিহাদি ভাবে, এটা হচ্ছে রাষ্ট্রবাদী ভাবে। এটা শুভেন্দুরা বুঝলেই হবে, এটা শুভেন্দুরা বুঝলেই হবে, কিন্তু আপনি রাষ্ট্রবাদী হয়ে আপনার দল আপনাকে 6 বছর না 9 বছর সাসপেন্ড করে দিল, আর আমাদের যারা আমরা সামলে নেব। ববিদা, আমি জাস্ট লোক আবার বলছি, আমি অন্য কথা বলছি, আপনি আমাকে টানবেন না, আমি কেন বলছি সেটা শুনুন। ভাই আমার পিছনে লেগে ভাই কি অবস্থা করেছে দেখেছেন তো, সেটা করুন না, তাহলে নিজে আমি আনন্দ পাচ্ছি এটা বলতে যে ববিদাকে আপনি জেহাদি বলছেন, কিন্তু সেই ববিদা দিব্য শামসকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, সেই ববিদা দিব্য শামসকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। ব্যক্তিগত আক্রমণ নয়, আমি আমি সব ক্ষেত্রেই আমি নীতির কথা বলছি। আমি ওই ববিদাকে বলতে চেয়েছিলাম। আশঙ্কাটা কিন্তু সম্পূর্ণ অন্য জায়গায়। যেভাবে প্রতিদিন ভালো তৃণমূলের সংখ্যা বাড়ছে, তাতে শেষ পর্যন্ত আইনের শাসনের নামে জয়ধ্বনি দেওয়া যাবে তো? খারাপ তৃণমূলরা হাইকোর্টের এত ভৎসনা সত্ত্বেও রোজ ডিম খাচ্ছে, আর ভালো তৃণমূলেরা 8 ঘন্টার মধ্যে শটান জামিন পেয়ে যাচ্ছে। খানিকক্ষণ আগে জয়ন্ত যেটা বললো, ভাবুন, সকাল 8টায় গ্রেফতার হয়ে বিকেল 4টেতে শুধু জামিন পাচ্ছে তাই নয়, মিডিয়া যাতে এক কুচি ছবি না তুলতে পারে, ফুটেজ না পায়, পুলিশ তার জন্য আপ্রাণ চেষ্টা করছে, একেবারে ঢাল হয়ে আড়াল হয়ে দাঁড়াচ্ছে। ভাবতে পারেন, যারা ডিম ছোড়ার হয়ে ওকালতি করছিলেন
তারা নাকি আর ডিমওলাই খুঁজে পাচ্ছেন না। এটা শামস ইকবালের কথা বললাম। আর যার নাকি সপুত্র 90টা বেআইনি বাড়ি, তাকে বলা হচ্ছে রেগুলারাইজ করে নিন। জাভেদ খান এখন নাকি ভালো তৃণমূল, তাকে ছোবে কে? সুতরাং বিমলদার কাছে আমার প্রশ্ন থাকবে যে আফরিন আলী আর তার স্বামী চাপে পড়ে ভালো তৃণমূল হয়ে গেলে এজেন্সির ফাঁসটা আবার নিঃশব্দে আলগা হয়ে যাবে না তো? না না, আমরা কোথাও ভালো তৃণমূল খারাপ তৃণমূল এসব বলিনি। সেটা শ্রমিক ভট্টাচার্যের একটা কথাকেই কেন্দ্র করে ওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছিল। আমরা এই হচ্ছে ভালো তৃণমূল, তার বিরুদ্ধে কোনো মামলা হবে না, এই খারাপ তৃণমূল তাকে তুলে নিয়ে যাও, এগুলো আমরা কোথাও বলিনি। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল তার নিজের পাপের ফল ভোগ করছে, এটার জন্য আমরা কি করব? দলটা যদি একদম এর মতো ভেঙে পড়ে, হাউস অফ কার্ডসের মতো, তাসের ঘরের মতো, তা আমরা কি করবো? আমরা মাথা দিয়ে হারকিউলিসের মতো ধরে তো রাখতে পারি না। এদের বোঝা উচিত ছিল। কিন্তু ভেঙে পড়ার পর ঝুরঝুর করে ভূপেন্দ্র যাদবের বাসভবনে আশ্রয় নেয়। যাক না কেন, ভেঙে যখন পড়ে, যখন জল যায়, জলের স্রোতে কোথাও একটা ভেসে যেতে পারে। সুতরাং আমাদের এটা কোনো ব্যাপার নয়। আমাদের বক্তব্য এখানে পরিষ্কার, সেটা হচ্ছে যখন দলটা চালাতেন, যখন সরকারটা চালাতেন, তখন কি মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী হিসেবে চালাতেন? সেটা তো দেখিনি। উনি তো জমিদারনি হিসেবে চালাতেন, তিনি জমিদারনি ছিলেন, জমিদারের মতো প্রশাসন চালাতেন। আসলে প্রশাসন বলে কিচ্ছু ছিল না। এখানে এই আফরিন আলীর হাজব্যান্ড শাকির আলীর মতো লোকগুলোকে খুলেআম লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল যে তুমি যা খুশি তাই করো, এবং যা খুশি তাই করলে তুমি পার পেয়ে যাবে। এবং তারপর একদম প্রকাশ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বললেন যে কেন মসজিদের কাছে গিয়ে এই করবে, কেন রামনবমীতে অস্ত্র নেবে? আরে রামনবমীতে অস্ত্র নিয়ে যে মিছিল, সে আজকের মিছিল নয়, বহু পুরনো। হয়তো অস্ত্রের পরিমাণ বাড়তে কমতে পারে, কিন্তু রামনবমী মিছিল নিয়ে অস্ত্র আমি খড়গপুরে আমার ছোটবেলা থেকে দেখেছি। ওখানে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে ইয়ে হয়। সব থেকে বড় কথা, যে ঘটনায় বললেন যে ধর্মস্থানে বোমা, সেখানে ঘটনাটাই ঘটেনি। ঘটনা না, উনি হেড অফ দ্য স্টেট এটা বলে দিলেন। কথা বলি, সি ইজ নট অনলি এ প্যাথোলজিক্যাল লায়ার, তিনি একজন ক্রিমিনাল মাইন্ডসেট সম্পন্ন মহিলা। তার একটা ক্রিমিনাল মাইন্ডসেট আছে, কারণ মানুষের কষ্ট দেখে তিনি আনন্দ পেতেন। বিজেপি কর্মীরা যখন মার খাচ্ছে 2021-এর পর, তিনি কোনো ব্যবস্থা নেন না, বরং বলেন যে এই দলে এবারে প্রত্যেককে গলায় প্লাকার্ড ঝুলিয়ে ঘুরতে হবে। এবারেও একই কথা বলেছিলেন। এই কথা যে বলে, আমি প্রকাশ্যে বলছি তার ক্রিমিনাল মাইন্ডসেট আছে এবং তার মানসিক সুস্থতা নিয়ে আমার প্রশ্ন আছে। এবারে যে প্রশ্নটা করলে যে ভালো তৃণমূল খারাপ তৃণমূল, আমার কাছে একটা বিষয় স্পষ্ট, যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের যে ভাবনা চিন্তা, তাদের কষ্ট দুঃখ আমাদের দলের নেতৃত্ব বোঝেন বলেই তারা কিন্তু আইনের অনুশাসন এখানে প্রয়োগ করছেন। আমি পরিষ্কার বলছি, অন্যায় করার পরেও কোনো তৃণমূল যদি বেঁচে যায়, তখন নিশ্চয়ই একটা প্রশ্ন করার জায়গা থাকবে। কিন্তু সে প্রশ্ন তো উঠেই গেছে। না না, আপনি 8 ঘন্টার মধ্যে উইদিন 8 আওয়ার্স একজনকে সকালে গ্রেফতার করে বিকেলে সে জামিন পেয়ে যাচ্ছে, এরকম একটা উদাহরণ দেখান। আমার কথা হচ্ছে শামস ইকবালের মতো লোক। জানি আমার কথা হচ্ছে, যে মামলা করেছিল সে যদি মামলা উইথড্র করে, বা সে যদি 70 লক্ষ টাকার তোলাবাজি কেস, টাকার অঙ্কটা বাবু 70 লাখ। শোনো সুমন, আমি তোমায় বলছি, দেখো, একটা কগনিজেবল অফেন্স, কগনিজেবল, নন বেলেবল। তুমি এক্সটর্ট করছো at the point of fear of injury along with the arms, at the point of arms, তার মানে আর্মস অ্যাক্টও হয়েছে। তুমি আমাকে বলো এটা কই কোর্টের এখতিয়ার নেই জামিন দেওয়ার, এবং সবচাইতে যেটা বড় কথা, পুলিশ ওকে পুলিশ কাস্টডিতে চাইলো না। আর হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট জামিনও দিতে পারবে না। চুমন, 3টে লাইন বলবো। 21শে জুলাই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলতে হবে যে যন্ত্রণাটা শুধু 21শে জুলাই ছিল না, আগের দিন ট্রেন বোঝাই করে সবাই চলে আসতো, ডিম ভাত হতো, সমস্ত স্টেডিয়াম স্কুলগুলি ভরাট থাকতো, অফিসে কেউ যাবে না, সবাই ওখানে হাজির থাকবে, কিন্তু যদি কেউ অ্যাবসেন্ট হতো তাহলে তার কর্মজীবন থেকে একদিন কাটা যেত। 1 নাম্বার 2, রেড রোড নিয়ে কথা বললো প্রদীপ, ওই রাস্তা দিয়ে আমি রোজ গেছি। হ্যাঁ, অসুবিধা হলেও অল্টারনেটিভ রাস্তা ছিল এবং অল্টারনেটিভ রাস্তা দিয়েই আমরা যেতাম। যে কথা ও বললো, একটা রাস্তা, শুধু একটা রাস্তা না, রাস্তার পর রাস্তা আমরা বন্ধ হতে দেখেছি একটা কারণে। কিন্তু রেড রোডের সঙ্গে তুলনা হয় না, কারণ এখানে সর্বধর্মকে আহ্বান করা হয়েছে যোগ দিবসে পার্টিসিপেট করার জন্য। আর 3 নম্বর হচ্ছে, শাকির আলীর বাড়ি থেকে 20টা কার্তুজ পাওয়া গেছে। 20টা কার্তুজ কি কাজে লাগে ভাই? অন্তত 20টা মানুষ মরবে। শাকির আলী যদি যত প্রভাবশালী হোক না কেন, তার জামিন হওয়া উচিত নয় শুধু এই আর্মস অ্যাক্টের কারণে।
20টা কার্তুজ অন্তত 20টা মানুষ মরতো। তোমার কি আমি প্রয়োজন? আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একবার দ্রুত দেখে নেব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ডিজে মামলায় নিঃসন্দেহে আরো চাপে পড়লেন। তার কারণ রক্ষা কবচ তো হাইকোর্ট দিলই না, মাননীয় বিচারপতি কি বললেন এই অনুষ্ঠান তাই দিয়ে শুরু করেছিলাম। পরের প্রতিবেদন। ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়ল। বিধাননগর আদালতের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট, কোনো রক্ষা কবচ দিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কণ্ঠস্বরে নমুনা দিতে মঙ্গলবার বিধাননগর আদালতে বেঁধে দেওয়া ডেডলাইনও পার হয়ে গেল, কিন্তু হাজির হলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যদি উনি নন কোঅপারেশন করেন এবং যদি আজকে উনি ওনার যে কণ্ঠস্বরের নমুনা না দেন, তাহলে কিন্তু যে ইনভেস্টিগেটিং এজেন্সি সে কিন্তু কোর্টের সামনে এসে বলতে পারে যে আমরা অসহযোগিতা পাচ্ছি, এবং এই অসহযোগিতার জন্য কি হতে পারে, ওনার যে রক্ষা কবচ সেটাকে উইথড্রলের জন্য কিন্তু কোর্টে আবেদন করতে পারেন। আর যদি সেই আবেদনটি করেন তাহলে ওনার যে অ্যারেস্ট হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে গেল। তাহলে এইটা মূল হচ্ছে যে উনি কিন্তু নন কোঅপারেশন ইনভেস্টিগেশন করছেন। এটা কিন্তু একটা বড় গ্রাউন্ড এই রক্ষা কবচ তুলে নেওয়ার জন্য হাইকোর্টের কাছে। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি ও শান্তি বিঘ্নিত করার মতন অভিযোগে মামলা রুজু হয়। এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদনের ভিত্তিতে 21 মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30 জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এর মধ্যেই মূল মামলায় বিধাননগর আদালত নির্দেশ দেয়, মঙ্গলবার বিকেল 4টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার গলার স্বরের নমুনা দিতে হবে। সেই নির্দেশও চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে সেই মামলার শুনানি ছিল। বিচারপতি প্রশ্ন করেন, তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তথ্য প্রমাণ সংগ্রহ করবে সেটা তাদের ব্যাপার, আদালত কেন হস্তক্ষেপ করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেল তো স্বীকার করেছেন যে কণ্ঠস্বর তার। বিচারপতি বলেন, কেউ যদি খুন করে থানায় গিয়ে স্বীকার করে তাহলে কি পুলিশ আইন মেনে তদন্ত করবে না? যদি কণ্ঠস্বর তারই হয় তাহলে পুলিশের কাছে গিয়ে আবার নমুনা দিতে অসুবিধে কোথায়? বিচারপতি আরও বলেন, এই মামলা ইতিমধ্যেই অন্য এজলাসে বিচারাধীন রয়েছে, সেখানে গিয়ে যা বলার বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়ালে বলেন, আমার মক্কেলকে আদালত এই শর্তে রক্ষা কবচ দিয়েছিল যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। এখন কণ্ঠস্বর না দিলে তো পুলিশ অসহযোগিতার অভিযোগ করবে। যেহেতু এফআইআর খারিজের মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন রয়েছে, সেই কারণ দেখিয়ে এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা থেকে সরে দাঁড়ান। আমাকে একটা সেন্ট্রাল এজেন্সি একবার আমায় ডেকে বলেছিল, আপনার একটা ভয়েস টেস্ট নেওয়া হবে, তার জন্য একটা কনসেন্ট চাই, দেবেন? হ্যাঁ নিন, আমি দেখতে চাই ভয়েস টেস্ট জিনিসটা কীরকম। সে একটা রুদ্ধশ্বাস ব্যাপার, নানা রকম যন্ত্রপাতি, আওয়াজ পড়ানো, সে মারাত্মক ব্যাপার। তো আমার সেই কৌতূহল থেকে আমি গিয়ে নাচতে নাচতে দিয়ে এসেছিলাম। যদি তুমি নিজেই বলো এটা আমার কণ্ঠস্বর, তাহলে পরীক্ষা করাতে আপত্তি কোথায়? ডাল মে কালা হয়। সেই কারণে যে অপরাধ করেছে সেই অপরাধে আদালত হস্তক্ষেপ করল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা সংক্রান্ত মামলা ফেরত যাবে প্রধান বিচারপতির কাছে। কোন এজলাসে এই মামলা শোনা হবে তা ঠিক করবেন প্রধান বিচারপতি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ও আদালতে স্বস্তি পেলেন না। তার আগাম জামিনের মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, রাজ্য সরকারকে মামলা সম্পর্কে অবগত করা হয়নি, তাই মামলা শুনতে পারবে না বিশেষ বেঞ্চ। রেগুলার বেঞ্চে এই মামলা হবে। রাজ্য সরকারের তরফে এদিন আদালতে বলা হয়, যদি কেউ অন্তর্বর্তী রক্ষা কবচ না পান তাহলে পুলিশের হাত বাঁধা থাকে না। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, এই বিষয়ের ডেভেলপমেন্টের কথা তো বলবোই, কিন্তু তার থেকে যে খবরটা যে কোনো কেউ একেবারে চমকে উঠবেন সেটা হচ্ছে সেবাশ্রয়কে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড মডেলের আসল ডায়মন্ড নাকি ছিল এই সেবাশ্রয় প্রকল্প। সেই সেবাশ্রয় প্রকল্পে এবার মারাত্মক অভিযোগ উঠল, যেটা সত্যি হলে আদতে কিন্তু ক্রিমিনাল অফেন্স। ভাবুন, যারা ডাক্তারি পড়ুয়া এখনও MBBS ডিগ্রি পাননি,
তাঁরা নাকি সেবাশ্রয়ে চিকিৎসা করেছেন এবং ওষুধের প্রেসক্রিপশন লিখেছেন। এমনকি অভিযোগ যে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে তাদের নিউরোলজিস্ট বা কার্ডিওলজিস্ট পরিচয় দিয়ে রোগী দেখানো হয়েছে। এবং এই কাজ এবং কাজের প্রচারের প্রধান কারিগর অবশ্যই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা, যে রোগীদের সেবাশ্রয়ে 1 এবং সেবাশ্রয় 2 ক্যাম্পে চিকিৎসা হয়েছে তাদের মধ্যে 90% বেশি রোগীর চিকিৎসা নাকি করেছে ডাক্তারি পাশ না করা ডাক্তারি ছাত্রছাত্রীরা। ভাবুন, নিঃসন্দেহে মারাত্মক অভিযোগ। আমার শুধু মনে পড়ছিল যে অভয়াকাণ্ডের পর রাস্তার একটা পোস্টারে ওই প্রতিবাদী ডাক্তারবাবু আশফাকুল্লাহ নাইয়া, বারবার স্টুডিওতে অতিথি হয়েছেন আমার, তার ডিগ্রি পাওয়ার আগে ডিগ্রি ছাপা হয়েছিল বলে তার কাকদ্বীপের বাড়িতে কাক ভরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রেড করে। বাড়িতে তার মা এবং তার বোন ছিল, তাদের ঘুম থেকে তুলে কার্যত। অথচ তাঁরই ভাইপোর বহুল বিজ্ঞাপিত ক্যাম্পের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ উঠল। আমি দ্রুত একবার এই নিয়ে প্রতিবেদন দেখাবো, তারপর অভিজিৎ বাবুর কাছে আসবো। জুনিয়র ডাক্তাররা বা যারা ছাত্র হোমিওপ্যাথি বা অ্যালায়েড আয়ুর্বেদিক যারা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদের নিয়ে যাওয়া হতো এবং মানুষকে ধোঁকা দেওয়া হতো যে এরা হচ্ছে বিখ্যাত চিকিৎসক। যে রিপোর্টগুলো হয়েছে সেইগুলো মনে হয় কোনো ফিজিক্যাল রিপোর্ট নয়, সেইগুলো মনে হয় এআই দিয়ে করা হয়েছে। ঢাকঢোল পিটিয়ে আয়োজন, চিকিৎসা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস। নিজের লোকসভা কেন্দ্রে সেবাশ্রয়কে মডেল হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার ছাড়িয়ে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামেও করেছেন সেবাশ্রয়ের ক্যাম্প। কিন্তু সেই সেবাশ্রয় নিয়েই এখন উঠছেন নানা অভিযোগ। যে চিকিৎসকেরা একটা সময় সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন তারাই এইসব অভিযোগ করছেন। যে ওষুধগুলো থাকতো সেই ওষুধগুলো কিন্তু কোনো প্রথিতযশা কোম্পানির ওষুধ নয়। 2nd, 3rd, 4th ইয়ারের স্টুডেন্ট তারা যেতে বাধ্য হতেন এক প্রকার, কারণ এই থ্রেড কালচারের পরিণতি হিসেবে তাদের যদি না যান তাদের ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে। ভয় ছিল দূরে ট্রান্সফার না করা, আশা ছিল কাছে যদি ট্রান্সফার হতে পারি। তো এই একটা জায়গায় হয়তো আমরা যেতে বাধ্য হতাম, কিন্তু দেখা গেল যে পরিণতিতে আমাদের আখেরে ক্ষতি হয়েছে। মডার্ন মেডিকেলের ডাক্তারদের ইম্পর্টেন্সটা ওখানে কিন্তু ওই ইনফ্যাক্ট আমাদেরও বোধহয় দেওয়ার সবাই সেইভাবে রাজিও হয়নি। আয়ুষ ডাক্তাররা ওখানে মেনলি ওখানে ব্যাপারটাকে অর্গানাইজ করেছে। এটা সোনোগ্রাফি কী করা হয়েছে, কারা করেছে, এগুলো আমরা কোনো খবর রাখি না বা আমরা সেইভাবে দেখার সুযোগও পাইনি। একটা সময়ে যে সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা ধন্যি করতেন তা নিয়েই উঠছে একের পর এক অভিযোগ। 100% এখন শোনা যাচ্ছে অনেক ওষুধ বেঁচে গিয়েছিল। সেই ওষুধ কোথা থেকে এলো সেটাও জানা দরকার। সেই ওষুধের কোয়ালিটি কী ছিল সেটাও জানা দরকার। খরচ তো হয়েছে, খরচটা মানুষের কাজে লেগেছে কিনা সেটাও তো জানা দরকার। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবার, তাদের 3 বছরের মেয়ে কৃতি মান্না আর্টারিওভেনাস ম্যালফরমেশনে আক্রান্ত। গত বছরের 24শে জানুয়ারি বিষ্ণুপুরের সেবাশ্রয় ক্যাম্পে মেয়েকে নিয়ে যান তারা, কিন্তু কোনো লাভ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও চলে গেছিলেন, কিন্তু পরিবারের অভিযোগ সেখান থেকেও খালি হাতে ফিরতে হয়েছে। আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। উনি আশ্বাস দিলেন যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি। চিকিৎসা করানো হয়ে গেলেও ওর পড়াশোনার দায়িত্বও আমি নিচ্ছি। স্কুলে অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে কিন্তু আর যোগাযোগ করেন। জল শেষ অবধি কত দূর গড়ায় সেদিকেই সবার নজর। সন্দীপ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। দেখুন, যেটা বিস্ময় সেটা যে এই বিষয়টা নিয়েও প্রথম মুখ খোলেন হচ্ছে অভিজিৎ দাস বা ববি, যিনি এই মুহূর্তে স্টুডিওতে আছেন। ঠিক কি আপনার আমি বলছি আমার ভয়টা অন্য জায়গায়, যে দেখুন আইনের পথে চলবে, কিন্তু যাদের চিকিৎসা হলো সত্যি যদি একজন হাতুড়ে ডাক্তার বা আয়ুর্বেদের ডাক্তার তিনি চিকিৎসা করেন, অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশন দেন অ্যালোপ্যাথির ক্ষেত্রে, আমি বলছি তো ইম্প্যাক্ট পড়বে রোগীর শরীরে। হ্যাঁ, আমি আপনাকে ছবি দেখাচ্ছি। আচ্ছা, আমি এনার ছেলের ভিডিও দেখাতে পারি, দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ, একটু ক্লোজে ক্যামেরা যেতে বলবো। এটা জাস্ট আপনি স্ট্যাটিক ধরে দেখুন। দেখুন, এই দিদির পাটা পুরো বাদ। এই মহিলা সেবাশ্রয়ের জন্য তার ছেলের আমি জাস্ট 2 মিনিটের আমি একটা ভিডিও সেটেছি, তাহলে বুঝতে পারবেন। আমাদের আর আমাদের কথা বলতে হবে না, শুধু ভিডিওটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে কি হয়েছে। নমস্কার, মহেশতলা একটু আপনার লেপেলের কাছে 7 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। আমার মাকে নিয়ে বিগত বছরেতে
অভিষেক ব্যানার্জির মাননীয় এমপি মহাশয় তিনি যে সেবাশ্রয় ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পে মাকে দেখাতে গিয়েছিলাম। সেইখানে সামান্য মায়ের হাঁটুর ব্যথা ছিল, মা সম্পূর্ণ ভালোভাবে হাঁটতে পারত। সেবাশ্রয় ক্যাম্প থেকে বিভিন্ন ছবি আমাদেরকে পয়সা খরচ করে তুলিয়েছে। সেখান থেকে তারপর বললো এমআর বাঙ্গুর যেতে, এমআর বাঙ্গুরে গেলাম। এমআর বাঙ্গুর থেকে সেবাশ্রয় ক্যাম্পে রেফার করেছিল ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে দুর্ভাগ্য, অপারেশন করতে গিয়ে ডক্টররা, আমাদের মাননীয় এমপি সাহেবের ডক্টররা ভুল অপারেশন করে অপারেশন থিয়েটারে মায়ের শিরা কেটে ফেলে। তার প্রমাণ দেখতে পাচ্ছেন, মৃত্যুর শয্যায় 9 দিন পর যখন ধরা পড়ে যে পায়ের শিরা কেটে গেছে, তখন হসপিটাল মেডিকেল বোর্ড নড়ে চড়ে বসে এবং বিভিন্ন হসপিটালের মেডিকেল বোর্ডরা, শিয়ালদা ন্যাশনাল মেডিকেল কলেজ, পাকসারকাস ন্যাশনাল মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, বিভিন্ন ডক্টররা মেডিকেল করে তখন আর ওনাকে বাঁচাতে পারেনি। আমি বারংবার এমপি সাহেবের অফিসে গিয়েছি, আমাকে কোনো সময় এমপি সাহেবের অফিসে দেখা করতে দেয়নি। এমপি সাহেবের পিএ বলতে পারেন অয়ন বাবু, তিনি শুধু বলতেন যে কোনো এইসব কাজের জন্য মাননীয় এমপি সাহেবের সঙ্গে দেখা করা যাবে না। তিনি কি করতেন, তিনি ডক্টর ওখানে যিনি বসতেন লম্বা করে লাভ, তিনি একটা প্রেসক্রিপশন লিখে দিতেন, কিন্তু সেই প্রেসক্রিপশন হসপিটাল কোনো গ্রাহ্য করতো না। এবং এমপি সাহেবের যে অফিসে আমাদের নাম্বার দিয়েছিল সেবাশ্রয় থেকে, তাদেরকে বারংবার ফোন করতাম, কোনো মতে তারা ফোন তুলতো না। বাধ্য হয়ে মায়ের জীবনকে বাঁচানোর জন্য যখন 9 দিন পর জানা গেল যে শিরা কেটে গেছে, উনি মৃত্যুর শয্যায়, মাকে বাঁচানোর জন্য তখন আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়। মায়ের সম্পূর্ণ অ্যাম্পুটেশন হয় এবং সেই অ্যাম্পুটেশনের পা কেটে বাদ চলে যায়, তার সার্টিফিকেট আপনাদেরকে আমি প্রেরণ করলাম। এবং যে ভুল ট্রিটমেন্ট হয়েছে, কন্টিনিউ ন্যাশনাল মেডিকেল কলেজের কাগজ আপনাদেরকে প্রেরণ করলাম। বর্তমানে সরকারের তৎপরতা বা দৌড়ঝাঁপ করে এখন উনি ঘরে পঙ্গু হয়ে গেল সারা জীবনের জন্য, এবং তার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও আপনাদেরকে দিলাম। আমি অভিজিৎ বাবুকে আমি জানাই, আপনি অভিজিৎ বাবু দয়া করে এই বিষয়টি দেখবেন, যাতে গরিব মানুষ আমরা খেটে খাই। এই মহিলা সারা জীবনের জন্য তিনি পঙ্গু হয়ে গেলেন, যাতে কোনো একটা সুষ্ঠু বিচার হয়, আপনার কাছে এই আমার প্রার্থনা। ভয়ঙ্কর আরো অনেক আছে, আপনি যদি চান তো আপনার সারা মাস লাগবে। আপনি দেখুন এরা কেউ হাতুড়ে ডাক্তার ওই হসপিটালগুলো নার্সিংহোম থেকে তুলে নিয়ে আসতো, সাদা অ্যাপ্রন পরে তাদের রাখতো। আপনি বলুন তো এটা কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে? মানে আমরা দেখুন সন অফ দ্য সয়েল, ওই ডায়মন্ড হারবারের পুকুরে সাঁতার কেটেছি, ওর মাটির গন্ধ জানি, বাতাসের ঘ্রাণ জানি। ওখানকার লোক যে যা পার্টির হোক, যে যে ধর্মের হোক, তার কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অভিষেক সরকার বহিরাগত, ও আমাদের রক্ত চুষেছে, আমরা বারবার আত্মনাদ করেছি, আমাদের কথা কেউ শোনেনি, কেউ শোনে। একমাত্র তুলনীয় ববিবাবু সেটা হচ্ছে ওই মানে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, যেটা প্রচুর মানুষ শরীরে ঢুকিয়েছিল, তার সঙ্গে তুলনীয় এই জিনিস সত্যি। এবং এই যে আপনার এই যে ছবি, এই যে ছবি অভিষেক যে এত বলছে যে অভিষেকের আশ্বাস সেবাশ্রয়ের বিশ্বাস, দেখুন প্রেসক্রিপশন, এটা কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে? হ্যাঁ, আমি মানে অবাক হয়ে যাবেন, কোনো কিচ্ছু নেই, পুরো মেডিকেল কাউন্সিলের সমস্ত কিছু আইনকে ওয়ে করেছে। আরো দেখুন ডায়মন্ড হারবার বা যে কোনো জেলার যে প্রান্তিক মানুষরা থাকে, তার পক্ষে কোনোভাবে বোঝা সম্ভব নয় যে কে ডাক্তার এবং কে নয়। ঠিক এই সুযোগটা যদি টু বি পুট বিহাইন্ড দি বার ইমিডিয়েটলি, দেখুন অন দি বেসিস অফ দ্য আপনি ক্লোজে নিতে বলেন ক্যামেরাগুলো, আমি প্রেসক্রিপশনগুলো দেখাচ্ছি, আপনি দেখুন কিরকম সমস্ত ফেক, কোনো ডাক্তারের কোনো কিছু নেই, কে আর সই করছে, কারা করছে, অভিষেক ব্যানার্জি। এবং এ দেখুন সেবাশ্রয়ের প্যাডে এইরকমভাবে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে এবং সমস্ত ফেক ওষুধ দেওয়া হয়েছে, সেগুলোর মার্কেটে আপনি নামই শোনেননি। এবং সবচেয়ে বড় কথা, যেটা সবচেয়ে বড় কথা, যে ভারতবর্ষে একটা খুব কঠোর আইন আছে, সেটা নাম হচ্ছে প্রি কনসেপশন এন্ড প্রি নাটাল ডায়াগনস্টিক টেকনিক অ্যাক্ট 1994। ঠিক আছে, তাতে আপনি আলট্রাসোনো বা এক্স রে আপনি স্থানান্তরিত করতে পারবেন না, তার জন্য অনুমোদন দরকার। কেউ যদি আপনার ওখান থেকে যদি ওই আলট্রাসোনোগ্রাফি বা এক্স রে যদি নিয়ে যায়, তাহলে তার তো লাইসেন্স ক্যান্সেল হবে, তার এগেন্সটে কেস হবে, এবং এখানে প্রায় 1 লক্ষ টাকা থেকে জরিমানা হবে, 5 বছর অব্দি জেল হতে পারে। ঠিক আছে, এবং অভিষেক ব্যানার্জিকে এই অ্যাক্টে ফেলা হবে। কালকে তো আমি সেদিনকে আপনার এই প্রেসে মনে হচ্ছে যে স্লোগান ছিল এই সেবাশ্রয়ের, যে সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এই তো আমি বলছি সকলের অস্বাস্থ্য আমাদের অস্বীকার। আমাদের 1954 আমাদের একটা আইন আছে, আমাদের 1954 একটা আইন আছে, সেই আইনটা হচ্ছে আপনার যে কেউ যদি ভুয়া ভেক আর কি করে, মেডিকেল রেমেডিজ অ্যাক্ট, যেটা জানতে তো ভালো বলতে পারবেন, তো সেইখানে সেই অ্যাক্টটাকে পুরো
1951 আইনটাকে পুরো উল্লঙ্ঘন করেছে, পুরো ঢপবাজি যেখানে চিকিৎসা হয়। একটা জিনিস বলি, দুটো লেভেলের স্তর। একটা হলো যে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বেহাল অবস্থা করেছিলেন, এবং তারপরে পলিটিক্স অফ ডিসপ্লের পার্ট হিসাবে, মানে মানুষকে দেখাবো শুধুমাত্র তার হিসেবে সেবাশ্রয়ের মানে একটা কর্মসূচি। এবং সবচেয়ে দেখবেন আপনি এই নিয়ে তৃতীয় দিন আপনি তৃতীয় ব্যক্তির থেকে অভিযোগ পেলেন যে আমরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের সাথে যোগাযোগ করতে চাইছি ফোন ধরছে না, কথা বলছে না। তার মানে এক ধরনের চিটিং এবং মানে মার্কেটিং করো। এই যে মার্কেটিং কথাটা তৃণমূলের বিভিন্ন মুখপাত্ররাও বলতেন, মার্কেটিংটা কার্যত তৃণমূল ধরেই নিয়েছিল যে ভাই কিছু না করে শুধুমাত্র প্রচার করো, মার্কেটিং করো, তার মধ্য দিয়ে আমরা দিনের পর দিন জিতে যাবো। কেন বারবার এই তৃণমূল দলটাকে মূর্খের দল বলতাম? আচ্ছা, এই সেবাশ্রয় খোলা, মূর্খ বললে তো ক্রিমিনাল, সবকিছু সবকটা খারাপ এক জায়গায়। মানে মানুষকে সেবাশ্রয় কেন খোলা হয়েছিল? চাতুর্যের সঙ্গে করা হয়েছে। সেবাশ্রয় খোলা হলো, তার মানে তো এই মেসেজ দেওয়া হলো যে প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থা নেই কিচ্ছু। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে এত বড় বড় কথা বলছেন, আমার এখানে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভালো, সব হাসপাতালে দারুণ চিকিৎসা, তার ভাইপো নিজেই ওটাকে কিন্তু নাল এন্ড ভয়েড করে দিল। দ্বিতীয় কথা হচ্ছে, উনি যেটা করেছিলেন স্রেফ আত্মপ্রচারের জন্য, কিন্তু আত্মপ্রচারের জন্য যেভাবে আত্মপ্রচারটা ভোটের জন্যই করেছিলেন, যেভাবে সাধারণ মানুষ বিশেষত প্রান্তিক মানুষের জীবন নিয়ে খেলেছেন, এটা কিন্তু একটা হেনাস ক্রাইম, এবং এই জন্য ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। আমি মনে করি এই ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে এবং ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না, আমি বলছি যে যারা যা অভিযোগ করছেন নিশ্চয়ই সেই অভিযোগের সারবত্তা বিচার করে পুলিশের জায়গা থেকে তার ভূমিকা নেবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য বাবুরা যারা ইনভলভ ছিলেন তারাও মুখ খুলছে। আমি বারবারই বলছি এটা নিয়ে স্যার, আপনি আমার মুখে কথা বসাবেন না, আপনি এখানে অ্যাঙ্কার নন, আপনি এখানে অ্যাঙ্কার নন, আপনি বারংবার আমার মধ্যে কথা বলছেন, কিন্তু স্যার আমি কিন্তু আপনাকে সম্মান করি, আমার কথাটা শেষ করতে হবে। আমি এখানে আপনার ডিকটেট নিতে আসিনি, আমি আমার দলের কথা বলতে এসেছি, আমি আমার কথা বলতে এসেছি। আপনি প্লিজ প্লিজ প্লিজ, আপনাকে প্রথম থেকে প্লিজ প্লিজ করে বলে যাচ্ছি, এক নাগারে বকে যাচ্ছেন আপনি। আমার বক্তব্য খুব সাদামাটা, যে যদি কেউ আমি প্রথম দিন থেকে বলেছি A to Z কেউ যদি ক্রাইম করে থাকে, সে যেন আইনের পথে আইনের শাসনে সাজা পায়। কিন্তু একই সঙ্গে ব্যাপার নয়, এটা তো পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, পার্টির সঙ্গে এবার আসছি তো সেটা বলতে হবে তো। আমার দ্বিতীয় কথা, যে অবজেক্টিভটা ভালো ছিল কিনা, যদি অবজেক্টিভ ভালো না হয়, একদম প্রদীপ্ত, ধরো অবজেক্টিভ দারুণ ছিল, কিন্তু আমি যাদের বেছেছি তারা ডাক্তারই নন, তারা হয় ডাক্তারির ছাত্র যিনি যার ডিগ্রি ব্যবহারের কোনো অধিকার নেই, যার চিকিৎসার অধিকার নেই, প্রেসক্রিপশন লেখার অধিকার নেই, আর নয়তো তারা অন্য স্ট্রিমের আয়ুর্বেদিক কিংবা হোমিওপ্যাথির, তাকে আলোপ্যাথির। প্রশ্নটা উদ্দেশ্য নয়, আমার রাস্তাটা আইনি না বেআইনি, সেইটাই তো বলছি। যদি আইনি হয় এবং আমরা তো এখানে আলোচনা করে কাউকে সাজা দিতে পারবো না, কোনদিন পেরেছি এখানে। এরা অভিযোগ করে শুনেছো, মানে কোয়াক আমরা জানি যে ব্যক্তিগতভাবে কিছু ডাক্তার বাবুরা অনেক কিছু আমরা শুনতে পাইনি স্যার। না না, আমার তো এই বক্তব্যটাই আছে যে যেমন আমরা 16 থেকে 21 অবধি ওই 5টা জেলায় কে কে কোথায় কোথায় চাকরি পেয়েছে সেই হদিস এখনো যেমন পাইনি, তেমন এটাও কবে কি পাবো আমি জানি না। আমার বক্তব্য হচ্ছে আইনের পথে অভিজিৎদা নিশ্চয়ই তাই ব্যবস্থাপনা করবেন, কিন্তু ওখানে সহস্র মানুষ এত বছর ধরে সেবাশ্রয় নিয়েছেন, আজকে ভোটের পরে এই অভিযোগগুলো আসছে। এর আগে এনআইএ থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে আচ্ছা ভাবুন, আমার নির্বাচিত জনপ্রতিনিধি একটা ক্যাম্প খুলেছেন, সেখানে একজন ভোটার নিরন্ন মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ যাদের জন্য অবজেক্টিভ নাকি এইটা করা, সেইখানে গিয়ে তারা চিকিৎসা নিয়েছেন, তাদের দোষটা কোথায়? এটা তো নিয়ে পরবর্তীকালে বলা নয়, তার তো বোঝারই সম্ভব নয়। ইনফ্যাক্ট আমি প্রত্যন্ত মানুষ কেন বলছি, আজ কলকাতা শহরে একজন ডাক্তারবাবু, তার যদি তিনি স্বনামধন্য বহু বছর ধরে না কাজ করে থাকেন, তার প্রেসক্রিপশন লেখার অধিকার আছে না নেই এটা কি করে একজন রোগী জানবে যদি তিনি ডাক্তারবাবুর চেয়ারে বসে থাকেন এবং অর্গানাইজ করা হয় সেই ক্যাম্প? আমি এইখান থেকে আসবো, কিন্তু যেহেতু প্রদীপ্ত চাকরি চুরির বললো, এক অভিযুক্ত তাপস মণ্ডল, মনে করুন এই তাপস মণ্ডল হচ্ছে সেই ব্যক্তি যিনি প্রথম কালীঘাটের কাকুর তার নাম এবং পরিচয় সামনে আনেন। আবার বলছি, তিনি নিজেও কিন্তু এই দুর্নীতির দায়ে অভিযুক্ত। তিনি আজকে বললেন এই প্রাইমারির চাকরি বিক্রির টাকা কোথায় যেত, এবং সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন। দেখুন, সবই তো অভিষেক ব্যানার্জির নির্দেশেই সবকিছু হয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষত এখনো দগদগে। গত 15ই জুন নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় 11 ঘন্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে চাঞ্চল্যকর দাবি করলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না শুনলে কেউ টাকা দিত, তার নাম শুনেই তো টাকা দেওয়া হয়েছে। আপনার সাথে ডিরেক্টলি ডিল হয়নি, কিন্তু মানে ভায়া সুজয় কৃষ্ণ ভদ্র, ভায়া কুন্তল ঘোষ এই টাকা পৌঁছেছে। হ্যাঁ, এবার সবটা পৌঁছেছে কিনা সেটা আমি কি করে বলবো, তবে কিছু না পৌঁছালে কাজ শুরু করতো না, টাকার চাপ দিত, তাড়াতাড়ি টাকা পাঠাও, সাহেবকে টাকা দিতে হবে। এই নিয়োগ সংক্রান্ত টাকা। 2023 সালের 19শে ফেব্রুয়ারি নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডল। এরপর 21শে ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নাম শোনা যায় নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত তাপস মণ্ডলের মুখে। কালীঘাটের কাকু কে? সেটা কুন্তলজিকে বলবে। আপনি জানেন না? কালীঘাট নামটা জানি, নাম বলছে কি নাম? কি জানো, সুজয় ভদ্র নাকি নামটা শুনেছি। আমি চিনি না। নিয়োগ দুর্নীতি কাণ্ডেই তাপস মণ্ডলের মুখেই প্রথম কুন্তল ঘোষের নাম শোনা যায়। এরপরে একে একে গ্রেপ্তার হন কুন্তল ঘোষ, সুজয় কৃষ্ণ ভদ্ররা। এবার সেই তাপস মণ্ডলই বিস্ফোরক অভিযোগ করলেন। কুন্তল বলেছিল না, বারবার সিবিআই আমাকে চাপ দিচ্ছে অভিষেক ব্যানার্জির নাম বলার জন্য। মানে এটা কিরকম হলো, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। কুন্তলের ভাষাটা সেরকম হলো না, তাহলে ও তো ইনডাইরেক্টলি বলেই দিল যে আমার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ আছে। আর কাকু পেয়েছে, সব টাকা না পেলেও পেয়েছে, এটা অস্বীকার করতে পারছি না। এরকম কিছু সেটা কুন্তল সবসময় দাদা 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 করতো। দাদা মানেই অভিষেক ব্যানার্জি। সব দাদার সাথে কথা হয়েছে, দাদার সাথে আলোচনা হয়েছে, দাদা অর্ডার দিয়ে দিয়েছে। দুর্নীতির টাকা কিভাবে পৌঁছতো সে বিষয়েও মুখ খুলেছেন তাপস মণ্ডল। মহিষবাথানে যে আমার অফিস ছিল, টাকাটা পৌঁছে যেত কিংবা কুন্তল লোক পাঠাতো, আচ্ছা নিয়ে যেত। আর আমি ওই ডায়েরিটা রেখেছিলাম যে যখন যা টাকাটা নিয়ে যাবে একটা সই করে সেটা। এই ডায়েরিটা তো অলরেডি ইডির কাছে রয়েছে, অরিজিনাল ডায়েরি, যেখানে কুন্তল সই করেছে, অরবিন্দ রায় বর্মন সই করেছে। মানে 19,44,50,000 টাকা নিট হিসেবে। আমি পরেই জানতে পেরেছি যে ওই লিপস অ্যান্ড বাউন্সেই সব টাকাগুলো ঢুকেছে। সিবিআই তদন্তে উঠে আসে রীতিমতো রেড চার্ট বেঁধে স্কুলে চাকরি বিক্রি হয়েছিল এমন অভিযোগও সামনে আসে। অনেকেই কারি কারি টাকা দিয়েও চাকরি পাননি। এ নিয়ে 2021 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন বলে দাবি করেছেন তাপস মণ্ডল। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি লিখেছিলাম। চিঠি কাকে পৌঁছেছিল, ছাত্রী বলল সুমিত নেবে না, সুমিত সব জানে। সুমিত আমাকে বলেছে যে আপনার টাকাটা যাতে আদায় হয়, কুন্তলকে চাপ দিয়ে সেই ব্যাপারে আমি একটা চেষ্টা নিচ্ছি, কিন্তু আপনাকে লাখখানেক টাকা খরচা করতে হবে। সুমিত রায় ওর যে অ্যাসিস্ট্যান্ট, আমি তো ওর সাথে একবার দেখা করেছিলাম এই ব্যাপারে। কেন? এই অর্গানাইজার টিচারদের ব্যাপারে। তখন তো দেখলাম সুমিত পাত্তা দিল না। সেই সত্যি দুর্নীতির মাথা অব্দি কি পৌঁছবে কেন্দ্রীয় এজেন্সি? সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমন, কতটা পথ হাঁটলে পরে পথিক বলা যায়, ঠিক সেই রকমই কত প্রভাবশালী হলে পরে এত অভিযোগ থাকা সত্ত্বেও জেলে যায় না। প্রদীপ তো বলছিলেন যে আইনের পথে সাজা পাবে। আমার প্রশ্ন, কবে সাজা পাবে? এত বছর কেন সাজা দেওয়া হয়নি? একটা কথা আপনি বললেন ববিদা, পিসিপিএনডিটি অ্যাক্ট, যে 94 সালের আইন, তাতে যা সাজা আছে তাতে অন্তত আগামী 10 বছর বেরোবার কথা নয়, যা আমি শুনলাম। এটা কি হসপিটাল, নার্সিংহোম, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি? এর কোনো কার্যত, কিন্তু তুমি যদি স্ট্রাকচারালি দেখো, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সমান্তরাল একটা স্বাস্থ্য ব্যবস্থা ডায়মন্ড হারবারে চলতো এবং সেটা পাবলিসাইজ করা হতো। কোনো এর লাইসেন্স ছিল? ফেক প্রেসক্রিপশন এবং ফেক ডাক্তার। অন্তত আমি আজকে যা শুনলাম, নিয়োগ দুর্নীতি, বালি চুরি, কয়লা চুরি, মিস্টেক শুধু ডায়মন্ড হারবার নয়, নন্দীগ্রাম, বসিরহাট, মেটিয়াবুরুজেও এই সেবাশ্রয় হয়েছে। সেই ডাক্তাররা কোথায়? তাহলে আমি জানতে চাইবো জেলে উঠবেন, ববিদার জেলে ঢুকবে না। ববিদার আজকে যা শুনলাম তাতে কপাল চাপড়ানো ছাড়া কোনো রাস্তা নেই যে কি হয়েছে পশ্চিমবাংলায় গত 15 বছরে। আজকের এই দুর্নীতিটার সঙ্গে অন্তত আমরা সাধারণ বাঙালিরা, পকেট আমরা জানতামই না। আমি এত অভিযোগ করেছি, ডিএম থেকে আরম্ভ করে আপনার হেলথ ডিপার্টমেন্টে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে কিচ্ছু হয়নি, এবং পুরোটা হয়েছে স্বাস্থ্য দপ্তরের ধরুন নাকের ডগায়, একদম নাকের ডগায়। এবং আমার কাছে তো সমস্ত এভিডেন্স চলেই আসে। আমি ওখানকার 3 বারের লোকসভার ক্যান্ডিডেট, আমি সন অফ দ্য সয়েল। বারবার অভিযোগ করেছি যে ওরা এখানে আল্ট্রাসাউন্ড আনে কি করে, ওরা কি করে এক্সরে নিয়ে আসে, কারা এরা, কোত্থেকে আসছে এইসব এবং এত পয়সা আসছে কোত্থেকে? এই পুরো এইটা নিয়ে আমি যখন ধরবো, একদম অক্টোবরের মধ্যে পেঁচিয়ে ধরবো। প্রত্যেকটা আইন করে ভেঙেছে। তোমার যেমন সন্দীপ ঘোষের নামে কমপ্লেন হয়েছিল, ওকে ন্যাশনাল এটা দুর্নীতি নয় সুমন, এটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি এগেইনস্ট কমন ম্যান।
সাধারণ মানুষ যারা কিচ্ছু হয়তো বোঝে না, আমিও বুঝতাম না, কারণ আমি যে ডাক্তারকে বলি প্রেসক্রিপশন করতে, তার কি আমি লাইসেন্স দেখি নাকি কখনো? তাকে নিয়ে গিয়ে ফেক লোককে দাঁড় করিয়ে মানুষকে তাদের প্রেসক্রিপশন দেওয়া, লোভ দেখানো, এর মতো ক্রিমিনাল কনস্পিরেসি যে করেছে, ওটা শুধু ক্রিমিনাল নয়, এটা নটোরিয়াস ক্রিমিনাল। ওটাকে সমাজে ছেড়ে রাখাটা মুশকিল। ওকে যা বলা উচিত, এটা একেবারে দেশদ্রোহিতার শামিল, মানুষকে হত্যা করা, মানুষের বিরুদ্ধে চক্রান্ত এটা। এবং সবচেয়ে কথা যে ও মানে যত মিডিয়া এবং যত আপনার হোর্ডিং ইউপোল গুলো সমস্ততে আপনার একটা যেটা বলছে যে ড্রাগস এন্ড কসমেটিক অ্যাক্ট 1940 তে যেটা রয়েছে, এবং ড্রাগস এন্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্ট, অবজেকশনাল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্ট 1954 পুরোপুরি আইনে পড়ে। ও ন্যাশনাল মেডিকেল কমিশনের 2019 এর অ্যাক্টে পড়ছে। ও মানে কত আইনে পড়বে, অথচ আমি বারবার, এটা কিন্তু এখন নয় যে এখন বিজেপি সরকার এসেছে বলে আমরা বলছি, আমরা ওখানে সুরাটা পাইনি বলে এখন আমরা বসেছি। বারবার কমপ্লেন করেছে, কেউ কোনো অ্যাকশন নেয়নি। এইটাকেই বলে ওয়েজেস ওয়ার এগেইনস্ট স্টেট। এবং আপনি নিশ্চয় বলেছেন যে আমি যখন কমপ্লেন করবো গুছিয়ে করবো। না না, এই তো বোঝা যাচ্ছে ভিডিওতেও এই মানে যিনি পা হারিয়েছেন তার ছেলে আপনার কাছে এই ফুটেজ পাঠিয়েছিল। না, আমার তো একই বক্তব্য এখানে থাকবে যে এখন তো ডবল ইঞ্জিন সরকার, এবং সেই ডবল ইঞ্জিন সরকার এর আগে আদালতের জায়গা ছিল। ও অভিজিৎ দা বলছেন যে সাধারণ প্রশাসন, সেটা রাজ্য প্রশাসনের অধীন ছিল, সেটা তারা ব্যবস্থাপনা নেয়নি, কিন্তু এর আগে তো আমরা দেখেছি প্রতি ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয়েছে। প্রদীপ এক মিনিট, আমার সবচেয়ে বড় যেটা দেখুন, এখানে রাজ্য সরকারের সঙ্গে চ্যালেঞ্জ করে কোন দেশ সেবাশ্রয় করেছে অভিষেক ব্যানার্জি, ডায়মন্ড মডেল পৃথিবীর সবথেকে উন্নততর মডেল। এটা ক্লাস 8 এর 7 সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পায় একজন ব্যক্তি, সে সারা বিশ্বকে দেখা যাচ্ছে ওর মডেল হচ্ছে সবথেকে উন্নততর। দাদা আপনি কি ভুলে যাচ্ছেন নন্দীগ্রামে রাজ্য সরকারের প্যারালাল ইনফ্রাস্ট্রাকচার, এরকমই নন্দীগ্রামে একটা হয়েছিল আপনাদের দলের তরফ থেকে হুইপ জারি করে যত ভালো ভালো ডাক্তারদেরকে নিয়ে আমতলা অডিটোরিয়ামে প্রায় 1500 ডাক্তারদের নিয়ে তাদের কনফারেন্স হলে বসে তারা যদি চিকিৎসা করতেন তো একদম অভিনন্দন জানানোর মতো হতো। এখন যে স্বাস্থ্য ক্যাম্পগুলো বিভিন্ন জায়গায় করছে বা সেই সময়ও করেছিল, তাহলে সেগুলোও কি স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা নাকি? এটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার এক্সটেনশন হতে পারে। বিজেপি স্বাস্থ্য ব্যবস্থা করবে না, একজন এমপি এক্সটেনশনটা আমরা কিভাবে নেব সেটা একটা দিক, আর সেই এক্সটেনশনে যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে সেটা ববি দ্বারা এখন ডবল ইঞ্জিন সরকার রাজনীতি পুরো বাদ দেন, আলাদা দেখুন এই যে ভদ্রমহিলা রাজনীতি বাদ দেন, এইটা না, আমি বলছি এটার পাশে রাখো। দেখো প্রদীপ, তো এইগুলো সবই তো অভিযোগ, আমি বলছি এর পাশে রাখো যেখানে ডাক্তার বাবুরা যারা এই ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন তাদের অভিযোগগুলো, যে ভাবা যায় অ্যালোপ্যাথি স্টিমের নয়, ছাত্রছাত্রী যাদের প্রেসক্রিপশন লেখার আইনি অধিকার নেই, সম্পূর্ণ বেআইনি কাজ। এই ডাক্তারবাবুরা যা বলছেন তা যদি সত্যি হয়, বিশ্বাস করুন এই অনুষ্ঠান অন্য অনেক বিষয় নিয়ে শুরু করেছিলাম, কিন্তু সে এই মুহূর্তে যেখানে পৌঁছেছে, যে পর্যায়ে পৌঁছেছে, দ্রুত এর তদন্ত প্রয়োজন। এবং যারা চিকিৎসা নিয়েছেন প্রত্যেককে এবার সরকারি চিকিৎসার মানে তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা সেইটা সরকার ব্যবস্থা নিক, যে একেবারে সেটা চেক করে দেখতে হবে যে শরীরে ওষুধ বলে, ইনজেকশন বলে ভুল ওষুধ এবং ভুল ইনজেকশন এবং ভুল চিকিৎসার তারা শিকার হয়েছেন কিনা। আমি বলছি এটা আবার রিভিজিট করুক এই নবনির্বাচিত সরকার এবং এই প্রশাসন, স্বাস্থ্য দপ্তর। দেখো আমি বলছি এই যে স্টুডেন্ট যারা, এদের কারা পাঠালো, কারা ওদের পারমিশন দিল যে তোমরা যাও? হাতুড়েদের পাঠিয়েছে, না না, হাতুড়েদের আমার কাছে এভিডেন্স আছে। কিছু স্টুডেন্টও থাকে, পাঠালো না, হয়তো দেখবেন যেতে বাধ্য হয়েছে, তাহলে বাধ্য হয়েছে স্বাস্থ্য দপ্তর বলেছে। অভিযোগটা শুনলেন যে বলছে অভিষেক ব্যানার্জি বলেছে পাঠিয়ে দিয়েছে। ছাত্রদের বলা হয়েছে তারা অন্য স্ট্রিমের, তাদের কাউকে নিউরোসার্জন, কাউকে কার্ডিওলজিস্ট এই পরিচয় দেওয়া হয়েছে, সাজিয়ে এই যে হয়তো এটা ফরজারি। আমি বলছি যে এটা মুন্না ভাই এমবিবিএস মনে পড়ে যাচ্ছে, আপনি প্রেসক্রিপশন দেখুন না, এটা কোন ডাক্তার? দেখুন শাহরুখ খানের এটা দেখুন না, দেখুন প্রেসক্রিপশনে দেখুন কোন ডাক্তার এটা দেখুন, দেখুন। এবং ডাক্তার বাবুদের অভিযোগ হচ্ছেন তারা ফেক কালচারের শিকার হয়েছিলেন। এ ভয়ঙ্কর। আমি বলছি যে আমি আবার বলছি যে এই পর্যায়ে অভিযোগ এবং এই গুরুত্ব সত্যি সত্যি এই অনুষ্ঠানের শুরুতেও আমরা বুঝতে পারিনি যতক্ষণ না এই ভিডিওটা প্লে হলো। আপনারা কি বলছেন? আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আপনারা মন্তব্য পাঠাতে পারেন। আমি প্রথমে সার্ভেতে আসবো। রামনবমীতে হিংসায় উস্কানির দায়ে গ্রেফতার তৃণমূল সাংসদের স্বামী। ধর্মীয় অশান্তি রুখতে নতুন সরকারের কড়া পদক্ষেপে কি কাজ হবে বলে মনে হয় আপনার? 81% মানুষ মনে করছেন কাজ হবে, কাজ হবে না মনে করছেন 17%, বলতে চাননি 2%।
একদিকে সেবাশ্রয় নিয়ে বেনিয়মের অভিযোগ, অন্যদিকে কণ্ঠস্বর সংগ্রহের মামলায় কোনো রক্ষা কবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বড়সড় বিপাকে পড়তে চলেছেন? 92% মানুষ মনে করছেন পড়তে চলেছেন, পড়ছেন না মনে করছেন 7% মানুষ, বলতে চাননি 1%। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই গ্রেফতার হুমায়ুন কবিরের সভার 3 উদ্যোক্তা। জোড়া নোটিশ বিধায়ককে। এবার কি আরও কঠোর আইনি পদক্ষেপের মুখে পড়তে চলেছেন হুমায়ুন? 78% মানুষ মনে করছেন তাই হচ্ছে, 20% মানুষ মানতে চাননি, 2% মানুষ বলতে চাননি। সরাসরি মন্তব্যে সুব্রত পাল বলছেন, স্বামীর গ্রেফতারির পর প্রাক্তন তৃণমূল সাংসদের গুন্ডামিও সামনে এলো। অতীশচন্দ্র ভাওয়াল বলছেন, রামনবমীর গুন্ডামির মূল চক্রী গ্রেফতার, নেপথ্যে যারা কলকাঠি নেড়েছে তাদের শাস্তি হবে তো। গৌরব চক্রবর্তী বলছেন, তৃণমূল জামানায় এসব অশান্তি আটকানো যায়নি কেন? পুলিশ কি করছিল? যথাযথ তদন্ত চাই। সৌভিক মিত্র বলছেন যে তৃণমূলের সব নেতাই কোনো না কোনো কুকীর্তিতে জড়িয়ে, এখন সেসব সামনে আসছে। বিপ্লব রায় বলছেন, গুন্ডামিতে কড়া অ্যাকশন, যেমন কথা তেমন কাজ। দেখুন, শঙ্খ ঘোষ লিখেছিলেন, কানে কানে প্রশ্ন করো তুমি কোন দল। দেখুন, তৃণমূল নামক দলটার মধ্যে ইদানিং যে বেনজির দলাদলি চলছে তাতে নানা মুনির নানা মত। কালীঘাট ক্যাম্পের কুণাল ঘোষ বলছেন, অনেকে নাকি পরিস্থিতির চাপে বিদ্রোহী ক্যাম্পে গেছেন, কিন্তু মনে মনে আসলে কালীঘাটপন্থী। তারা নাকি ঠিক মমতা ক্যাম্পেই আবার ফেরত চলে আসবেন। উল্টো দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, তারা এখন দরজা বন্ধ রেখেছেন, অনেকে নাকি এখনও দরজায় ঠকঠক করছেন। এখন রাজনীতিতে শেষ কথা বলে সংখ্যার খেলা, যেটা একেবারেই কালীঘাট ক্যাম্পের পক্ষে নেই, অন্তত এই মুহূর্তে। এসব নিয়ে রসিকতার জন্য আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।